এখন হ্যাঁ আচ্ছা তো তাহলে এখন আমরা এখানের জন্য শুরু করি। ডিসটেন্সেস টু দ্য স্টার্স কি বলতেছে? বিগ ডিসটেন্স ইউনিট, যে আমরা নরমালি তো মিটার কিলোমিটার এইসব ডিসটেন্সের ইউনিট গুলো ইউজ করে আসছি ফর আর্থ ডিসটেন্সের, যে আমাদের নরমাল এভরিডে ডিসটেন্সের জন্য মিটার কিলোমিটার মাইল টাইল এইসব জিনিসগুলো ইউজ করে। কিন্তু এই এত ছোট ইউনিট ইউজ করলে পরে আমাদের দেখবা যে অ্যাস্ট্রোনমিক্যাল ডিসটেন্স গুলা এগুলার রেসপেক্টে অনেক বড়, যে 10 টু দি পাওয়ার 11 10 টু দি পাওয়ার 20 এমন এমন ডিসটেন্সে আসে। তো তাহলে এত বড় ডিসটেন্স গুলি রিপ্রেজেন্ট করার জন্য আমরা মিটার কিলোমিটার এসব ইউজ না করে আমরা আরো অন্য ইউনিট ইউজ করি। একটা সবচেয়ে কমন ইউনিট হলো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটটা কি? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইজ দা ডিসটেন্স বিটুইন সান এন্ড দা আর্থ। ওকে, সান আর আর্থের মধ্যে যে ডিসটেন্সটা, এটা হলো 1.5 ইনটু 10 টু দি পাওয়ার 11 মিটার। ঠিক আছে, 1.5 into 10 to the power 11 মিটার। এই জিনিসটাকে আমরা কি বলি? এই জিনিসটাকে আমরা বলি 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ওকে, এই জিনিসটাকে আমরা বলতেছি 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, যেটা কি দ্য ডিসটেন্স বিটুইন দ্য সান এন্ড আর্থ। তো এখন এখানে কি বলতেছে দেখো, astronomical distances are very large. Our nearest neighbor is the moon, and even that is nearly 400 million meter away. The sun is 150 billion meter away, and the distance to the orbit of Neptune is 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 4.5 টেরামিটার। তো তাহলে এই ডিসটেন্স গুলো অনেক বড় বড় আর কি। Measuring across space generates very large values. Using standard form notation helps with this, যে 10 to the power এইসব দিয়ে আমরা বলতে পারি। But astronomers have defined a number of alternative distance units to cut down the magnitudes of the numbers involved. তো তাহলে আমরা ওরকম স্ট্যান্ডার্ড ফর্মে 10 to the power সামথিং দিয়ে ওরকম রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। কিন্তু অ্যাস্ট্রোনমাররা তারা অন্য কয়টা ডিসটেন্সের ইউনিটের ইন্ট্রোডাকশন করছে, তাহলে যেন আমাদের কি না হয়, এত বেশি নাম্বার নিয়ে ডিল করতে না হয়। You have probably already heard of the light year. Light year কিন্তু আমাদের কোনো টাইমের ইউনিট না, লাইট ইয়ার হলো ডিসটেন্সের ইউনিট। এটা কতটুকু ডিসটেন্স? মাইনাস 1 লাইট ইয়ার মানে কতটুকু ডিসটেন্স হবে? আচ্ছা, আমার একটা কনফিউশন আছে, একটু শুনেন। হ্যাঁ, লাইট ইয়ার কি 10 টু দি পাওয়ার 16 ধরবো নাকি 9.46 ইনটু 10 টু দি পাওয়ার 15 ধরবো? মানে দুইবার, মানে বইয়ের মধ্যে দুইবার দুই ভ্যালু ইউজ করছে। একবার বলতেছে যে লাইট ইয়ার ধরবে 10 টু দি পাওয়ার 16, হ্যাঁ, আরেকবার বলতেছে যে লাইট ইয়ার ধরবে 9.46 ইনটু 10 টু দি পাওয়ার 15। ওইটা 9 পয়েন্ট, ওইটাকে রাউন্ড আপ করে মোস্ট প্রবাবলি তারা ওরকম ইয়ে করছিল। এখানের মধ্যে দেখো, তো আমরা কোনটা ধরবো? যে কোনো একটা ওটা ধরলেই হবে, ওটা কোনো সমস্যা নাই। এখানের জন্য বইয়ের মধ্যেই তো দুইটা দেওয়া না, বইয়ের মধ্যে এখানের মধ্যে আমাদের কাজটা কি, যে লাইট ইয়ারের মেইন ডেফিনেশনটা কি, লাইট ইয়ার মানে কি? মাইনাস লাইট ইয়ার মানে কি? ওই যে লাইটে ট্রাভেল করতে যত টাইম লাগে, মানে ডিসটেন্স 1 ইয়ারে যত টাইম লাগে আর কি। 1 ইয়ারে যত টাইম লাগে, এটা তো টাইম লাগে না, মানে 1 ইয়ারের মধ্যে যতটুকু ডিসটেন্স ইয়া করতে লাগে। ওই তো লাইট 1 ইয়ারে যতটুকু ডিসটেন্স কভার করে ওটা হলো লাইট ইয়ার। ওকে, লাইট ইয়ারের বাংলা কি বলো জানো? মাইনাস না, জানি না। সুমিত, আলো বছর এমন কিছু? এরকমই, আলোক বর্ষ। আচ্ছা, তো তাহলে 1 লাইট ইয়ার মানে কি? লাইট স্পিডে 1 ইয়ার ট্রাভেল করলে যতটুকু ডিসটেন্স কভার করা যায়, দ্যাট ইজ 1 লাইট ইয়ার। তো তাহলে এটা কি, ডিসটেন্স ইজ ইকুয়াল টু ভেলোসিটি ইনটু টাইম।
তো ভেলোসিটি হলো 3 × 10⁸ আর 1 ইয়ারে কতটুকু সেকেন্ড হয়? 1 ইয়ার মানে 365 ডেজ, ডেজ এর ওখানে আমাদের 24 আওয়ার থেকে সেকেন্ডে নেওয়ার জন্য মাল্টিপ্লাইড বাই 60 × 60 or multiplied by 3600। তো এটা করলে পরে যা আসে that distance will be equal to what? That distance will be equal to 1 light year. ওকে, এখন কি বলতেছে? This is the distance that light can travel in 1 year, which is about 10⁻16 meter। আর পুরো আচ্ছা, সো আমরা যে জিনিসটা বলতেছিলাম যে 1 লাইট ইয়ার, ওটা যদি ক্যালকুলেট করে বের করি, তুমি যেটা বলতেছিলা যে 10⁻16 আসে, তো এরকম about 10⁻16। সো মানে ওইটা ছিল যে 9.46 × 10⁻15 বলছিলা না, তো তাহলে ওইটা হলো মেইনলি অ্যাকচুয়াল ভ্যালুটা, আর ওইটাকে ওরকম রাউন্ড আপ করলে মোর অর লেস 10⁻16 এর কাছাকাছি হয়। তো এর জন্য এটাকে বলছে about 10⁻16 মিটার। বুঝতে পারছো মেনাস? হ্যাঁ বুঝছি। তো এখন কি বলতেছে? We could also use astronomical unit AU, which is the radius of the earth's orbit around the sun। মানে আর্থ আর সানের মধ্যে যে সেপারেশনটা, ওইটা which is 1 astronomical unit মানে 1.5 × 10⁻11 মিটার। এখন কি বলতেছে? Much of our understanding of the structure and formation of galaxies depends on being able to measure the distance to the stars accurately। যে আমরা তো কতটুকু পর্যন্ত আমাদের স্পেসক্রাফটও পাঠাইতে পারবো না। ওকে, তো তাহলে স্পেসক্রাফট পাঠাইতে না পারলে পরে আমাদের ওই ডিসটেন্স গুলি বের করার প্রসিডিউরটা কি? ওখানের মধ্যে আমাদের এত এত লাইট ইয়ার দূরে, মানে লাইটের স্পিডে ট্রাভেল করলেও কত বছর লাগা যায়। তো তাইলে পরে নরমালি একটা স্পেসক্রাফট তো লাইটের স্পিডে ট্রাভেল করতে পারবে না। তো তাহলে তার তো যাইতে যাইতে কত দিনে পুরা ক্রু যেটা নিয়ে পাঠাবে বা যেই সব রোবটকেও পাঠাবে, ওগুলো বলতে গেলে অবসলিট হয়ে যাবে, বিকজ ততদিনে আমাদের আরো অনেক ইমপ্রুভমেন্ট চলে আসবে টেকনোলজিতে, এরকম ইয়েতে। তো এরকম একটা ভিডিও আছে অনেক মজার, যে এরকম টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হওয়ার জন্য মনে করো তুমি এখন কোন একটা স্পেস এক্সপেডিশনে কোন একটা স্পেসক্রাফট পাঠাইছো, ওই স্পেসক্রাফটকে যেই মিশনে তুমি পাঠালে, মনে করো 100 লাইট ইয়ার দূরে যাওয়ার জন্য তুমি তাকে ওই মিশনে পাঠাইছো, ওই স্পেসক্রাফটটা সবার লাস্টে যায় পৌঁছাবে, ইভেন দো ইট স্টার্টেড ইটস জার্নি সবার আগে সে জার্নি শুরু করছে, বাট স্টিল সে সবার আগে ওই পর্যন্ত যাইতে পারবে না, বিকজ এরপরে আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়ে আরো বেশি হাই স্পিড ভেহিকল ক্রিয়েট হবে। তো তাহলে ওগুলা জিনিস কি করবে? ওইটাকে ওভারকাম করে চলে যাবে আর ওভারটেক করে চলে যাবে আর কি। তো এরকম একটা প্যারাডক্স আছে অনেক মজার, তো এরকম ভিডিওর একটা লিংক দিব নি, ওটা দেখো। তো এখন এখানের মধ্যে আমরা যেটা করতেছিলাম, এখানের মধ্যে দেখি astronomers have developed a number of techniques for doing this, but all have their limitation। যে প্রত্যেকটা ডিসটেন্স মেজারমেন্ট টেকনিকের মধ্যে আমাদের লিমিটেশন আছে, যে কোনোটাই ফুললি কারেক্ট না, অনেক অনেক অ্যাজাম্পশনের উপরে ডিপেন্ড করে আমাদের কি করা হয়, এই ডিসটেন্স গুলি বের করা হয়। বাট সিন্স the values that we deal with are very very large, যে মেজার্ড ভ্যালু বড় হইলে কি হবে? আমাদের আনসার্টেইনটি, পার্সেন্টেজ আনসার্টেইনটি বাড়বে নাকি কমবে? বাড়বে। কি বলছো? কিছু কি পড়াইছো? না, এই যে এখানের মধ্যে ডিসটেন্স আর ওগুলা নিয়ে কথা বলতেছিলাম। ও ভালোই আছে। আমি তোমার ইন্টারনেট ছিল না নাকি? না না, কফি বানাইতে গেছিলাম। ওকে, এখন স্ক্রিন চলে আসছে, দেখি ম্যানেজার কুফা গেছে নাকি। আচ্ছা, তো এখন বলতেছিলাম যে এটা যে প্রত্যেকটা আমাদের ডিসটেন্স মেজারমেন্টের টেকনিকেরই লিমিটেশন আছে, কিন্তু প্রত্যেকটা লিমিটেশনেরই কি করা যাবে? These limitations can be overcome or at least minimized by comparing the results with different techniques on the same star and refining the techniques to improve the accuracy। তো তাহলে প্রত্যেকটা ওই ডিসটেন্স মেজারিং টেকনিকের মধ্যে আমাদের কয়টা অ্যাজাম্পশন করা লাগে, এরকম করা লাগে, কিন্তু আমরা কি করব? ডিফারেন্ট প্রসেসে সেম স্টারের ডিসটেন্স বের করে কম্পেয়ার করে দেখবো যে আসলে কি প্রত্যেকটা আমাদের কাছাকাছি বা সেম রিডিং দেয় নাকি। যদি দেয় তো তার মানে দা মেজারিং টেকনিকস আর রিলায়েবল, আর যদি সেম না হয় তো তার মানে যে কোন একটার মধ্যে ঘাপলা আছে, নাহলে পরে দুইটার মধ্যে ঘাপলা থাকতে পারে। তো ওইগুলা নিয়ে আমাদের তখন চিন্তা করার ব্যাপার।
তো এইভাবে করে আমাদের মেইনলি প্রসেসগুলো কাজ করে। ফার্স্টে আমাদের প্যারালেক্স মেথড, এটা দেখবো কি বলতেছে এখানে। লার্নিং টিপের মধ্যে সাম অফ দা টেকনিকস এক্সপ্লেইনড ইন দিস সেকশন আর ইউজড অন ইন্ডিভিজুয়াল স্টারস এন্ড সাম আর অন লার্জ গ্রুপ অফ স্টারস অর গ্যালাক্সিজ অর স্টার ক্লাস্টারস। তো ইদার জাস্ট একটা সিঙ্গেল স্টারের জন্য ডিসটেন্স মেজার করার কাজ করতে পারো, অর গ্যালাক্সির জন্য ডিসটেন্স মেজার করার কাজ করতে পারো। এরকম ডিপেন্ড করে যে কখন কোনটা তোমার দরকার। বুঝতে পারছো? তো এখন ফার্স্টে ট্রিগোনোমেট্রিক প্যারালেক্স ব্যাপারটা কি। To measure the distance to relatively close stars, astronomers use a method which is commonly used in surveying known as trigonometric parallax. As the Earth moves around the Sun, a relatively close star will appear to move across in the background of more distant stars. যে ব্যাকগ্রাউন্ডের স্টার গুলিকে মনে হবে যে ব্যাকগ্রাউন্ডের স্টার গুলো স্টেশনারি আছে, এন্ড আমাদের কাছে থাকা যে স্টারটা ওইটা কি মনে হবে, এই যে সান। এই যে আমরা আর্থের অ্যারাউন্ডে আর্থ কি করতেছি, সানের অ্যারাউন্ড এরকম অরবিট করতেছে। আমরা একবার জানুয়ারি মাসে একবার স্টারটার দিকে টেলিস্কোপটাকে পয়েন্ট করব, দেন আবার জুলাই মাসে টেলিস্কোপটাকে স্টারটার দিকে পয়েন্ট করব, দেন দেখব যে কত ডিগ্রি অ্যাঙ্গেল আমাদের টেলিস্কোপের মাথাটা। আসসালামু আলাইকুম স্যার। আর কেউই আসে নাই? আর কেউ মনে হয় না আসবে, কালকে নাকি ওই কি এক্সাম আছে হাসিব স্যারের নাকি। হ্যাঁ, প্রিপারেশন কেমন, পারো কিছু? এক্সাম ওই যে স্যার কি কি জানি দিছে ওটার উপর। পারো? আমি দিব নাকি শিওর না। দিবা নাকি শিওর না, মানে এক্সাম দিবা না কেন? আমি তো নোটস নেই নাই, এখনো নোটস নিতেছি মানুষের কাছ থেকে। হ্যাঁ, আমি ফাঁকিবাজি। জয়েন করছি কালকে। ও আচ্ছা, আমি তো ভাবলাম কি ফাঁকিবাজি শুরু করে দিলা তুমি। আরে আমি কালকে জয়েন করছি। বুঝতে পারছি তো এখন। আর স্যাটারডে তে মনে হয় না ক্লাস করতে পারবো, কারণ স্যাটারডে তে ওই টাইমে হাসিব স্যারের ক্লাস থাকে। স্যাটারডে তো 9টা বাজে নেই, এর জন্যই। ও আচ্ছা আচ্ছা, স্যাটারডে 9টায়। হ্যাঁ। ও ঠিক আছে, তাইলে ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আমরা এখন শুরু করি। লাস্ট দিন তো তুমি কি কুফা লাগাইছো, ক্লাসে নিতে পারলাম না। এখন আর কোনো এই আইপ্যাডেও বাগ ফিক্সের আপডেট চলে আসছে, ওটা আপডেট দিয়ে দিছি। 2টা ক্লাস হাই নিছি হাই, অলরেডি, কোনো সমস্যা হয় নাই। হোপফুলি এখন আর হবে না আপনি প্রবলেম। আসছেন কখন? আজকে সকালে। আজকে আসছেন? হ্যাঁ, আজকে ও সকালে। আইনস্টাইন ক্লাস করা শুরু করছেন, মানে কি আজব ব্যাপার। কি আজব ব্যাপার, এতদিন তোমাদের ক্লাস নিলাম না, কত খারাপ লাগলো। হায় আল্লাহ, আপনার জীবনে কিছু হবে না। আমার মনে হয় আপনার বিয়ের দিন আপনি ক্লাস নিবেন আমাদের। আল্লাহ, তাই? আপনি পারলে বিয়েটাও করেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো আমরা শুরু করে দেই, বাকিরা রেকর্ডিং দেখে নিবে। ফেসবুকে তো লাইভ এটা সেভ থাকেই, তো ওখান থেকে দেখে নিবে, সমস্যা নাই। আপনার স্ট্যান্ডার্ড ক্যান্ডেল কি কইরা ফেলছেন নাকি আজকে করাবেন? না না, লাস্ট দিন তো এই যে আমরা ট্রিগোনোমেট্রিক প্যারালেক্সে শুরু করতে পারি না ঠিক মতো। এই যে যতটুকু দাগানো আছে এতটুকু রিডিং করছিলাম জাস্ট। ও আচ্ছা ঠিক আছে। ওগুলো সবই পাবা, সমস্যা নাই। তো এখন আমরা দেখি, স্টার্ট করি। তো আমরা লাস্ট ক্লাসে বেসিক্যালি যে দিন প্রবলেম দিচ্ছিল ওই দিন শুধু কথা বলতেছিলাম, একটা হলো অ্যাস্ট্রোনমিক্যাল ডিসটেন্স আমাদের নরমাল কি মিটার কিলোমিটার এগুলা দিয়ে রিপ্রেজেন্ট না করে আমরা আরো ডিফারেন্ট কতগুলি ইউনিট ইউজ করি, লাইক লাইট ইয়ার্স, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। দেন আরেকটা আমাদের বড় ইউনিট আছে হলো পারসেক। তো পারসেকের ব্যাপারটা হলো আমাদের ট্রিগোনোমেট্রিক প্যারালেক্সের এই মেথডের সাথে রিলেটেড। তো আমরা এইটার দেখার পর দেন পারসেকের ব্যাপারটা ক্লিয়ার করব। তো এখন ট্রিগোনোমেট্রিক প্যারালেক্সের জিনিসটাই কি, ট্রিগোনোমেট্রিক প্যারালেক্সের জিনিসটাই হলো যে আমরা প্যারালেক্স এরর যে কথাটা বলে আসতাম অলওয়েজ এক্সপেরিমেন্টাল যে কোনো এক্সপ্লেনেশনের সময় আমরা ওরকম বলতাম যে প্যারালেক্স এরর যেন অ্যাভয়েড করা হয়। তো প্যারালেক্স এরর আসলে ব্যাপারটা কি, যে প্যারালেক্স এরর অ্যাভয়েড করার জন্য আমরা কি করতে বলতাম, টেক রিডিংস এট আই লেভেল, এমন বলতাম না? তো তাহলে
এই যে প্যারাল্যাক্স এররটা অ্যাভয়েড করতে বলতাম কেন, বিকজ আমরা যদি কোন একটা অবজেক্টকে স্ট্রেট ভিউতে না দেখি, একটু সাইডওয়েজ ওয়েতে দেখি, ঠিক আছে, একটু সাইড থেকে দেখি, তো তখন আমাদের কাছে কি মনে হয়, তখন আমাদের কাছে অ্যাকচুয়ালি অবজেক্টটা যতটুকু না তার পজিশনটা, আর যেখানে তার পজিশনটা তার থেকে একটু ডানে আর বামে মনে হয়। এই ব্যাপারটা সবচেয়ে ভালো মতো বোঝা যায় কখন, এই যে তুমি তোমার একটা চোখ বন্ধ করে, হ্যাঁ, এখন তুমি তোমার একটা চোখ বন্ধ করে কি করবা, এই যে দেখো এই মহিলাটা কি করতেছে, সে তার এই যে এই চোখটা বন্ধ করে রাখছে, তার চোখের অনেক কাছে একটা ইন্ডেক্স ফিঙ্গার রাখলো, আর চোখের থেকে অনেক দূরে একটা ইন্ডেক্স ফিঙ্গার রাখলো। আচ্ছা, গ্রিন ব্যাকগ্রাউন্ডে গ্রিন দিয়ে মার্ক করলে ভালো মতো বোঝা যাবে না, এই যে সো এই দুইটা ইন্ডেক্স ফিঙ্গার সে এমন ভাবে রাখছে, বুঝতে পারছো? এখন সে কি করতেছে, ফার্স্টে একটা চোখ বন্ধ করে রাখছে, সো এখন তুমি তোমার নাক বরাবর এরকম দুইটা আঙুল নিয়ে যাও, একটা কাছে রাখো, একটা দূরে নাও। তো একবার তুমি চোখটা চেঞ্জ করলে পরে তখন দেখবা কি, তোমার দূরের আঙুলটাকে দেখবা যে সে মোরলেস ফিক্সড একটা পজিশনেই আছে। তোমার কাছের আঙুলটা একবার কি হবে, তোমার কাছের আঙুলটা একবার লেফট অফ দা ফার অ্যাওয়ে ফিঙ্গার, যে এই ফিঙ্গারটা হলো ফিক্সড, তো ফিক্সড ফিঙ্গার বলতেছে এটাকে, ওকে। এটা হলো ব্যাকগ্রাউন্ড বেসিক্যালি। সো ব্যাকগ্রাউন্ড ফিঙ্গারের রেসপেক্টে একবার তোমার কাছের ফিঙ্গারটা যাবে রাইটে, একবার তোমার কাছের ফিঙ্গারটা যাবে লেফটে। তো এই ব্যাপারটা কেন হইতেছে, যে আমি আমি একবার, এই যে সে একবার এই চোখ দিয়ে দেখতেছে, ঠিক আছে, সে একবার তার এই চোখ দিয়ে দেখতেছে, সো তখন সে দেখতেছে ইদার লেফটে আছে বা রাইটে আছে। সে এরপরে এই চোখ দিয়ে দেখতে সময় তখন দেখবে কি, কাছে থাকা ফিঙ্গারটার পজিশনটা চেঞ্জ হয়ে গেছে, দূরে থাকা ফিঙ্গারটা মোরলেস তার ফিক্সড ওই পজিশনটার মধ্যেই আছে। তো এই জিনিসটাকে আমরা প্যারাল্যাক্স বলি, যে ব্যাপারটা কি হয়, যে এরকম আমাদের পয়েন্ট অফ ভিউটা চেঞ্জ হয়ে গেলে পরে তখন মনে হয় কি, যে পজিশনটা মনে হয় চেঞ্জ হয়ে গেছে, অ্যাকচুয়ালি তো পজিশন তাদের ওই জায়গাতেই আছে, তুমি কি আর আঙুলগুলা নাড়াইছো? তুমি তো আর আঙুলগুলা নাড়াও নাই, তোমার আঙুলগুলা তোমার ওই পজিশনেই আছে, জাস্ট কি হইতেছে, তুমি তোমার পয়েন্ট অফ ভিউ চেঞ্জ করতেছো, যে একবার ডান চোখ দিয়ে দেখলা, একবার বাম চোখ দিয়ে দেখলা। তো তখন কি মনে হবে, তুমি যখন নাকি যেই চোখ দিয়ে দেখবা ওই চোখের থেকে একটু দূরে চলে যাবে, যে লাইক তুমি এখন যে এখন বলতেছি, এখনই তুমি একটা কাজ করে এরকম কাছে একদম নাকের কাছে একটা আঙুল রাখো, অনেক দূরে নিয়ে একটা হাত রাখো, যতটুকু তোমার হাত যায়, তোমার হাত যে লম্বা। সো এখন কইরা এখানের মধ্যে দিছি অলরেডি। ভেরি গুড। সো তাহলে এটা করলে পরে খেয়াল করছো যে তুমি যদি লেফট আই দিয়ে দেখো, তো তাহলে পরে ওইটাকে কোন জায়গায় মনে হয়, লেফট আই দিয়ে, লেফটেরটা লেফটে মনে হয় আর রাইটের কোটা ইয়া করলে রাইটে মনে হয়। হ্যাঁ, যে দূরের ফিঙ্গারের রেসপেক্টে ওটা মনে হয় কাছের ফিঙ্গারটা এরকম র্যাপিডলি শিফট করতেছে, এরকম চোখগুলা বন্ধ করলে আর খুললে এমন ভাবে মনে হয়, তাই না? সো এই ব্যাপারটাই হলো আমাদের প্যারাল্যাক্সের মেইন কনসেপ্ট, যে এখানের মধ্যে কি বলতেছে, এটা হলো একটা অপটিক্যাল ইলিউশন বেসিক্যালি। এই যে দিস অপটিক্যাল ইলিউশন ইজ ইউজড টু ডিটারমাইন দ্য ডিসটেন্স টু আ স্টার। কিভাবে? দ্য স্টার ইটসেলফ ডাজ নট মুভ, স্টারের পজিশন ঠিকই ফিক্সড আছে, ফিক্স না, স্টারও মুভ করে বাট সিগনিফিকেন্টলি না, যে এত বেশি মুভ করে না, উইদিন আ ইয়ার বা উইদিন আ স্প্যান অফ 6 মান্থস এত বেশি স্টারটা ডিসটেন্স কভার করে না। তো এটা বলতেছে যে this is an optical illusion used to determine the distance of the star. The star itself does not move significantly during the course of the observations. To determine the trigonometric parallax, you must measure the angle to a star and observe how that changes as the position of the earth changes. যে তুমি এই যে আর্থের অ্যাবাউটে কি বলে, সরি সানের অ্যাবাউটে আর্থ এরকম অরবিট করবে, এখন দূরের কোন একটা স্টার তুমি দেখতেছো, এই স্টারটা তুমি দেখবা, এখন তুমি এখানে আসো, এইখানে থাকতে সময় তোমার টেলিস্কোপটাকে তুমি এমন একটা অ্যাঙ্গেলে পয়েন্ট করে রাখছো। এখন এরকম সেম যদি আমি প্যারালাল একটা লাইন আঁকি, যে তুমি এখন ঘুরে 6 মাস পরে ঘুরে এই পাশে আসছো অরবিটের, এখন তোমার আগের পজিশনটা ছিল এই জায়গায়, এই বক্সটা একটু মুছে দেই, এই যে তোমার আগের পজিশনটা ছিল এই জায়গায়, কিন্তু এই বরাবর তাকাইলে যে টেলিস্কোপটা যেদিকে মুখ করা ছিল, তুমি কি এখন এই বরাবর তাকাইলে দেখতে পাবা স্টারটা কোথায় আছে? স্টারের থেকে এখন এটা ডেভিয়েট হয়ে গেছে না, যে তুমি তো এখন এই বরাবর দেখতেছো, কিন্তু স্টারটা তো ঠিকই তার এই পজিশনের মধ্যেই আছে। তো এখন তোমার টেলিস্কোপটাকে কি করা লাগতেছে,
এরকম একটা সার্টেন ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করা লাগতেছে, তাহলে যেন তুমি কি করতে পাও, স্টারটাকে দেখতে পাও, তাই না? তো এই যে তোমার টেলিস্কোপের এই মাথাটাকে যত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করানো লাগলো, এইটাকে আমরা বলি প্যারালেক্স অ্যাঙ্গেল। বুঝতে পারছো? এইটা হলো আমাদের প্যারালেক্স অ্যাঙ্গেল। দেন এই প্যারালেক্স অ্যাঙ্গেলটা ইউজ করে আমরা ট্রিগোনোমেট্রি ইউজ করে বের করি। স্টুডেন্ট বুকে তারা অনেক সিম্পল একটা ডায়াগ্রাম, এই যে এই ডায়াগ্রামটা শো করে, সিমেট্রিক্যাল ডায়াগ্রামটা শো করে। এটা ভুল যে এরকম না, বাট এরকম একদম রেয়ার কেস যে এমন পজিশনে এরকম সুন্দর একটা পজিশনে স্টার পাওয়া একদম রেয়ার। এখানের জন্য বেসিক্যালি দে ওয়ান্ট টু মিন দ্যাট তুমি এখানে ছিলা, তো তোমার টেলিস্কোপটা এইদিকে ফেস করা ছিল, তুমি এখানে আসছো, তো টেলিস্কোপটা তো এইদিকে ফেস করা ছিল, তো এখন তোমার এইদিকে ফেস করার জন্য কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরানো লাগলো, এই থেটা ডিগ্রি। তো এই থেটা আর এই থেটা একই না? এই যে এই অ্যাঙ্গেলটা আর এই যে মাঝখানের অ্যাঙ্গেলটা, এই দুটা কি সমান সমান না? ও এখন বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ তাহলে এই যে হ্যাঁ অ্যাঙ্গেল দুইটা সমান, তো এখন মানে কতটুকু অ্যাঙ্গেল হ্যাঁ এইটাই, চেঞ্জ করছে। হ্যাঁ হ্যাঁ। তো তাহলে এখানের জন্য তারা কি বলে, তো ওইটা তো আমাদের ওই অ্যাঙ্গেল। তো এখন এই যে আর্থের থেকে সানের ডিসটেন্সটা কি, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, তাই না? আর্থের থেকে হ্যাঁ সানের ডিসটেন্সটাকে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলি, which is actually 1.5 times 10 to the power 11 মিটার। তো এখন এই ডিসটেন্স আমরা জানি, তো এখন এই অ্যাঙ্গেলটা বের করে ফেললে the student book uses a right angle triangle, তো তাহলে ইজিলি এটা কি করা যায়, tan theta দিয়ে বের করে ফেলা যায়, দ্যাট ইজ ভেরি ইজি। কিন্তু অ্যাকচুয়ালি তো এরকম সুন্দর পজিশনে যে রাইট অ্যাঙ্গেল একটা ট্রায়াঙ্গেল ফর্ম করবে, এরকম পজিশন পাওয়া খুবই রেয়ার। এমন আসলে হয় না, অ্যাকচুয়ালি হয় এরকম যে অ্যাঙ্গেলটা থাকে এরকম অ্যাঙ্গেল। সো তাহলে এই যে আমাদের অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে, তুমি জাস্ট বলে দিবা যে ট্রিগোনোমেট্রি ইউজ করে বের করা হয়, বা ডায়াগ্রাম এই সিমেট্রিক্যাল ডায়াগ্রামটা ড্র না করে এরকম ডায়াগ্রাম, যে এরকম রিয়েল অ্যাঙ্গেল দেখতে কেমন হয়, এটা মার্ক স্কিমের মধ্যে তোমার পাওয়ার কথা এরকম ডায়াগ্রাম। বুঝতে পারছো? মার্ক স্কিমে এরকম ডায়াগ্রাম দিবে, এন্ড নিচে আবার লিখে দিবে যে এক্সেপ্ট দ্য সিমেট্রিক্যাল ডায়াগ্রামস ইউজড ইন মোস্ট টেক্সট বুকস। বুঝতে পারছো? যে তারা মেইনলি এরকম বাঁকাতেরা ডায়াগ্রামটা মার্ক স্কিমের মধ্যে আঁকায় দিবে, বাট তারা বলবে যে তুমি যদি স্টুডেন্ট বুকে ইউজ করা ওরকম সিমেট্রিক্যাল ডায়াগ্রাম ড্র করো তাহলেও সমস্যা নাই। কিন্তু এই যে সমস্যাটা নাই, এটা তারা কতদিন অ্যালাউ করবে বা কোন দিন অ্যালাউ করা বন্ধ করে দিবে, এটা তো তুমি শিওর না। সো তাহলে শুধু শুধু রিস্ক না নিয়ে এরকম অ্যাসিমেট্রিক্যাল যে ডায়াগ্রামটা হয় ওই অ্যাসিমেট্রিক্যাল ডায়াগ্রামটা ড্র করবা, তাহলে যেন নাম্বার নিয়ে কোনো রিস্কের মধ্যে না থাকো। বুঝতে পারছো? তোমার কথা একটু কেটে কেটে আসতেছে, একটু আরেকবার বলো তো। আমি তো ঠিক শুনতেছি, আপনার মনে হয় নেটের সমস্যা, আমি ঠিক শুনতেছি। আচ্ছা, মানে হ্যাঁ বলো। পাকা তারা কিভাবে আবার আঁকে, মানে তাহলে কি ওই ট্যানের ফর্মুলা ইউজ করা যাবে? ওখানে tan এর ফর্মুলা ইউজ করে অ্যাকচুয়ালি বের করা যায় না, অ্যাকচুয়ালি বের করতে সময় তখন তোমার কোসাইন রুল ইউজ করে বের করতে হয়, বুঝছো? অ্যাকচুয়ালি tan এর ফর্মুলাটা এইখানের জন্য সিমেট্রিক্যাল ডায়াগ্রামটার জন্য শুধু অ্যাপ্লিকেবল। বাঁকাতেরা ডায়াগ্রাম হলে এরকম সান, আর্থ, আর্থ এটা লেটার টাইম, এন্ড এখানে হলো দিস ইজ আ স্টার, these are all the background stars। ঠিক আছে, এগুলো হলো সব ব্যাকগ্রাউন্ড স্টার গুলি। এখন ফার্স্টে তুমি এখানে থেকে তাকাইলা, সরি, এখন ফার্স্টে তুমি এখানে থেকে তাকাইলা, এটার একটু উপরে আঁকি। দেন তোমার
টেলিস্কোপটা এমন দিকে পয়েন্ট করা ছিল, এখন তোমার টেলিস্কোপটাকে কোন দিকে নিতে হবে? এখন তোমার টেলিস্কোপটাকে এই দিকে ফেস করে নিতে হবে, তাই না? তো এখন আগেরটার রেসপেক্টে তোমার কতটুকু ঘোরানো লাগলো? আগেরটার রেসপেক্টে তোমার এত ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরানো লাগছে। তো এটা হলো 1 AU, যে আর্থের থেকে সানের ডিসটেন্সটা হলো 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ওকে, সো এই জিনিসটা আমরা নিলাম। এন্ড অ্যাঙ্গেল এইটা থেটা, মানে এখানে এটা তো বইয়ের টার মতনই হয়ে গেল। না, বইয়েরটার মতো পুরোপুরি না। এখানের মধ্যে আমাদের ওই 90 ডিগ্রি যে হচ্ছে এই জিনিসটা আমরা আর ইমপ্লাই করব না, বুঝতে পারছো? যে এখানে আমরা মার্ক স্কিম ওইটা চেক করে তোমাকে আমি পাঠিয়ে দেবো এই ডায়াগ্রামটা, ঠিক আছে? যে এখানে আচ্ছা আমরা ঠিক একটু আছে। বাঁকায় ওরকম ড্র করছি, তাহলে যেন স্পেসিফিক্যালি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে ওইটা আমরা মিন করতেছি না। তো এখন বেসিক্যালি তুমি আইডিয়াটা তো বুঝতে পারছো যে ট্রিগোনোমেট্রিটা কি ইউজ করবে, যে tan থিটা ইজ ইকুয়াল টু হোয়াট? tan থিটা মানে কি? অপোজিট বাই অ্যাডজাসেন্ট। তো তাহলে অপোজিট ইজ দ্য R/D। distance of earth and sun, and the adjacent is the actual distance that we want to determine. So এখন the distance will be equal to 1 astronomical unit divided by tan theta, তাই তো? এই যে tan theta is equal to r by d, or d is equal to r by tan theta. তো এখন 1 পারসেক ব্যাপারটা কি? এখন তোমার যদি জিনিসটা এরকম হয়, কি হয়? তোমার অ্যাঙ্গেল ডিগ্রিতে আমরা বের করি, রেডিয়ানে আমরা বের করি। এখন ডিগ্রির আরো কয়টা সাব ডিভিশন আছে? ডিগ্রি, মিনিট এন্ড সেকেন্ড। যেরকম আওয়ার, মিনিট, সেকেন্ডের যেমন কানেকশন, ডিগ্রি, মিনিট, সেকেন্ডের সেম কানেকশন। যে 60 সেকেন্ডে 1 মিনিট, আরো 60 মিনিটে 1 ডিগ্রি, বুঝতে পারছো? সো আওয়ার, মিনিট আর সেকেন্ডের মধ্যে যেমন কানেকশন, ডিগ্রি, মিনিট এন্ড সেকেন্ডের মধ্যে সেম কানেকশন, যে 60 এর ইন্টারভালে ওরকম চেঞ্জ হয়, আর একটা আরেকটা থেকে 60 টাইমস ওরকম বড়। এন্ড তাদের নোটেশনটা হলো এরকম, যে ডিগ্রি হলো এইটা, মিনিট হলো একটা দাগ, সেকেন্ড হলো দুইটা দাগ, ঠিক আছে? এখন এখানের মধ্যে কাজটা কি? এই যে তুমি তোমার টেলিস্কোপের মাথাটা ঘুরাবা, হ্যাঁ মেহনাজ, তুমি যখন নাকি এরকম টেলিস্কোপের মাথাটা ঘুরাবা, তোমাকে আমি একটা এক্সাম্পল দেখাই। মনে করো সিমেট্রিক্যাল এই ডায়াগ্রামটার মধ্যে আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই। সাপোজ তোমার স্টারটা এই পজিশনে না হয়ে তোমার স্টারটা এইখানে আছে। ওকে, তোমার স্টারটা এখন এই পজিশনে আছে। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে তোমার অ্যাঙ্গেল থেটাটা, এটা কি আগের থেকে বড় হইলো নাকি ছোট হইলো? ছোট হইছে। ছোট হইছে। এখন যদি এটা আরো দূরে যায়, তো তাহলে কি এটা আরো ছোট হইতে থাকবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, সো এখন এই যে যত ডিসটেন্স বাড়তে থাকবে, তখন কি হবে? যত এরকম ডিসটেন্স ইনক্রিজ করবে, তত দা অ্যাঙ্গেল অর দা প্যারাল্যাক্স অ্যাঙ্গেল উইল বিকাম স্মলার এন্ড স্মলার। তো এই যে প্যারাল্যাক্স অ্যাঙ্গেলটা ছোট হইতে থাকে, এক সময় যে এরকম হয়, এই যে আমি টেলিস্কোপের মাথাটা ঘুরাবো, টেলিস্কোপের মাথাটাও আমার সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে যদি রোটেট না করা হয়, তো তাহলে তো আমি অ্যাঙ্গেলের চেঞ্জটা বুঝবো না, যে অ্যাকচুয়ালি আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমার টেলিস্কোপের মাথাটা রোটেট করছি, বুঝতে পারছো? ও বুঝছি, নাহলে অনেক বেশি হবে, ছোট অ্যাঙ্গেল হয়ে যাবে। হ্যাঁ, অ্যাঙ্গেলটা তখন এত ছোট হয়ে যায় যে অনেক দূরের স্টার হইলে তার জন্য প্যারাল্যাক্স অ্যাঙ্গেল বলতে গেলে নাই। যে 6 মাস আগে যেখান থেকে দেখছো, 6 মাস পরেও সেম পজিশনে ওই স্টারটা এক্সিস্ট করে, বা আমাদের টেলিস্কোপটাকে বলতে গেলে রোটেটই করা হয় না, বিকজ দ্য স্টার ইজ ভেরি ভেরি ফার অ্যাওয়ে। বুঝতে পারছো? যে যত দূরে যাবে প্যারাল্যাক্স অ্যাঙ্গেলটা কমতে 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 অনেক ছোট হয়ে যাবে। তো এখন আমাদের এই ছোট অ্যাঙ্গেল মেজার করার একটা লিমিট আছে, বুঝছো? ছোট অ্যাঙ্গেল মেজার করার একটা লিমিট হলো, আমরা
সামথিং সেকেন্ড পর্যন্ত জাস্ট বের করতে পারি। আচ্ছা, এখানে এটাকে ডিগ্রি থেকে এটাকে আর্ক মিনিট বলে, জাস্ট মিনিট না, এটা আর্ক মিনিট। ওটা আওয়ার মিনিট সেকেন্ডের থেকে আলাদা করার জন্য আর্ক মিনিট বলে, বুঝছো? যে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিট ইজ ইকুয়াল টু 3600 সেকেন্ড। কানেকশনটা সেম, যে রিলেশনশিপটা সেম, জাস্ট আর্ক। কেন? বিকজ ইট ইজ পার্ট অফ আ সার্কেল, এর জন্য। বুঝতে পারছো? তো এখন যেই ব্যাপারটা বলতেছিলাম, কি জিনিস, যে আমাদের কত ছোট অ্যাঙ্গেল মেজার করতে পারবো, টেলিস্কোপের মাথাটা কতটুকু ঘুরাইলাম ওই অ্যাঙ্গেলটা মেজার করতে হবে না? তো এখন কতটুকু অ্যাঙ্গেল মেজার করতে পারবো তার একটা লিমিট আছে। এখন 1 পারসেক কোন ডিসটেন্সটাকে বলি? 1 সেকেন্ড প্যারাল্যাক্স অ্যাঙ্গেলের জন্য, হ্যাঁ, 1 আর্ক সেকেন্ড প্যারাল্যাক্স অ্যাঙ্গেল যে ডিসটেন্সটা দিবে, বেসিক্যালি the distance for 1 arc second parallax angle will be 1 parsec distance. বুঝতে পারলা কি বললাম? যে 1 সেকেন্ড মানে কত ডিগ্রি? মাইনাস মানে 1/3600। হ্যাঁ, আচ্ছা, 1 ডিগ্রি ইকুয়ালস টু 3600 আর্ক সেকেন্ড, তো হ্যাঁ, এটা উল্টাটা হবে আর কি? ওইটাই তো, যে 1 সেকেন্ডে কি হয়? 1/3600 আওয়ার। তো তাহলে 1 আর্ক সেকেন্ডে 1/3600 ডিগ্রি, তাই তো? হ্যাঁ, সো তাহলে এই যে 1 পারসেক তাহলে কতটুকু ডিসটেন্স? It is the distance for 1 second parallax angle. যে অ্যাঙ্গেলটা, যে প্যারাল্যাক্স অ্যাঙ্গেলটা যদি 1 সেকেন্ড হয়, তো তাহলে ওইটার জন্য আমাদের কি আসবে? একটা ডিসটেন্সের ভ্যালু আসবে না? এই যে আমরা ডিসটেন্সের ভ্যালুটা একটু আগে দেখছিলাম না, আর ডিসটেন্সের ফর্মুলাটা দেখছিলাম বেসিক্যালি, যে ইট ইজ 1 astronomical unit divided by tan theta, and theta will be equal to what? 1 second. And astronomical unit মানে কি? 1.5 into 10 to the power 11, আর tan theta, theta is 1 second। তো এখানে তো সেকেন্ড লেখা যাবে না, এখানে তো লিখবো ডিগ্রিতে। তো তাহলে 1 সেকেন্ড মানে কত ডিগ্রি? 1/3600 ডিগ্রি। তো তাহলে এইটার জন্য আমরা যে ডিসটেন্সটা পাবো, পার্সেক তো ডিসটেন্সের ইউনিট, তাই না? পার্সেক তো ডিসটেন্সের ইউনিট, হ্যাঁ, আর ওই যে আর্ক সেকেন্ড বলতেছে ওইটা হচ্ছে অ্যাঙ্গেলের ইউনিট, অ্যাঙ্গেলের তাই তো? ইউনিট, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। সো তাহলে 1 আর্ক সেকেন্ড প্যারাল্যাক্স অ্যাঙ্গেলের জন্য যত ডিসটেন্সের ভ্যালুটা পাবো, দ্যাট উইল বি 1 পারসেক ডিসটেন্স। বুঝতে পারছো? তো এইখানে এটা যদি ক্যালকুলেটরে বসাও, এই যে 1.5 into 10 to the power 11 divided by tan 1/3600। সো এটা করলে পরে যেই ডিসটেন্সটা পাইলে, এই ডিসটেন্সটাকে আমরা কি বলবো? 1 পারসেক। ক্লিয়ার হয়েছে এখন পারসেক জিনিসটা কি? হ্যাঁ, আচ্ছা, তো এখন পারসেকের সাথে লাইট ইয়ারের একটা কম্পারিজন করছে, যে লাইট ইয়ারও তো একটা বড় ডিসটেন্সের ইউনিট, কিন্তু 1 পারসেক অ্যাকচুয়ালি কতটুকু, কত লাইট ইয়ার সমান? 3.27 লাইট ইয়ার্স। সো তার মানে parsec is an even bigger distance unit than light year. কত টাইমস বড়? 3.27 টাইমস বড়। এন্ড এটা কিভাবে বের করছে? এটা তো আই হোপ তোমার প্রবলেম হওয়ার কথা না, যে 1 লাইট ইয়ার মানে কি? লাইটের স্পিডে 1 বছর মুভ করলে যতটুকু ডিসটেন্স কভার করা যায়, দ্যাট ইজ 1 লাইট ইয়ার। তো তাহলে লাইট 3 into 10 to the power মিটার 10 to the power 8 মিটার পার সেকেন্ডে 3.27 ইয়ার্স ধরে যদি মুভ করে, যতটুকু ডিসটেন্স যাইতে পারবে, দ্যাট ডিসটেন্স উইল বি ইকুয়াল টু 1 পারসেক। বুঝতে পারছো এখন? হ্যাঁ, বুঝছি। ওকে, কিন্তু নিচেরটা বুঝি নাই, এই যে নিজে যে d ইকুয়ালস টু 1/θ দিছে না, হ্যাঁ, r ইকুয়ালস টু 1 কেমনে হয়ে গেল? দেখি এখানে কি বলতেছে। The triangle geometry also means that if the angle measurement in arc second
theta, the distance d to the star measured in parsec is easily obtainable from d is equal to 1 by theta. তো এখন এখানের মধ্যে আমাদের d is equal to 1 by theta এই জিনিসটা কিভাবে করা যায় ব্যাপারটা খেয়াল করো। তুমি তোমার ক্যালকুলেটর হাতে নাও। নিছি। আচ্ছা, তো এখন ক্যালকুলেটর হাতে নিছো যখন, তো তুমি একটা কাজ করো, যে করো, কি বলে, আচ্ছা এখানের মধ্যে এইটা তো ফার্স্টে বুঝছিলা যে d is equal to r by theta কিভাবে হয়, এটা বুঝছিলা? হ্যাঁ, কিন্তু 1/θ হয়ে গেল হঠাৎ কইরা। আচ্ছা, r by theta কিভাবে হইছে এটা বলো তো আগে। কারণ tan থিটাতে অ্যাপ্রক্সিমেটলি থিটা আসে, আমি ক্যালকুলেট দিয়ে দিই। যে tan আর sin এর জন্য থিটার ভ্যালু যত কম হয়, রেডিয়ান মোডে যদি আমরা নিয়ে যাই তখন কি আসে, sin theta and tan theta is approximately equal to theta, তাই না? তো তাহলে এইটার হ্যাঁ। জন্য আমাদের কি লেখা যায়, ওই tan theta ইউজ না করে ডাইরেক্টলি থিটা দিয়ে ডিভাইড করলে পরে হয়ে যায়। এখন এখানের জন্য পরে কি বলতেছে নিচে, যে the triangle geometry also means that, যে এখানের মধ্যে আমাদের ট্রায়াঙ্গেল জিওমেট্রি কাজটা কি বলতেছে, the triangle geometry also means that if we have the angle measurement in arc second, the distance to the star measured in parsecs is easily obtainable from d is equal to 1 by theta. দেখি এখানের মধ্যে কাজটা কি করা হয়েছে। এই যে তোমার এখন ডিসটেন্সটা আর মিটারে আসবে না, ডিসটেন্সটা ডাইরেক্টলি কিসে আসবে, পারসেকে। ঠিক আছে, যে তোমার এখানের মধ্যে বেসিক কাজটা খেয়াল করো, তোমার এই ফর্মুলাটা কিসের জন্য, ফর ডিসটেন্স ইন মিটারস। তুমি যদি মিটারে তোমার ডিসটেন্সের ভ্যালুটা চাও, তো তখন তোমার ওখানের মধ্যে কি হবে, আর যে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যেটা 1.5 ইনটু 10 টু দি পাওয়ার 11, ওইটাকে তুমি কি করবা, থিটা দিয়ে, থিটার যে ভ্যালুটা আছে ওইটা দিয়ে ডিভাইড দিবা, যদি থিটার ভ্যালু অনেক কম হয়। তো এটা তোমার ডিসটেন্সটা ফাইনালি কোন ইউনিটে আসবে, মাইনাস পারসেকে আসবে বুঝলাম, কিন্তু এই যে উপরে যে 1 লিখছে না, থিটার উপরে 1টা কোথা থেকে আসলো? 1টা কোথা থেকে আসছে, এখানের মধ্যে জিনিসটা দেখো তুমি, এখানের মধ্যে ব্যাপারটা তার এরকম করছে যে ডিরেক্টলি 1 পারসেক ডিসটেন্স মানে কত, 1 পারসেক ডিসটেন্স মানে হলো তোমার এই জিনিসটা লেখা যায়, অর তুমি এখানের মধ্যে 1 পারসেক ডিসটেন্স ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই, তুমি যদি অ্যাঙ্গেলটা কিসে নাও, আর্ক সেকেন্ডে নাও। হ্যাঁ, তুমি যদি এখানের মধ্যে 1 বাই আর্ক সেকেন্ড করো, তো তাহলে পরে তোমার ফাইনালি ডিসটেন্সটা ডাইরেক্টলি কিসে চলে আসবে, তোমার এই ডিসটেন্সটা হলো, আচ্ছা, আপনি কি এটা বলতে চাইতেছেন যে এইখানে মানে পারসেক ডিসটেন্সের সময় যে আর্ক সেকেন্ডের অ্যাঙ্গেলটা ইউজ করছে, এই সেম অ্যাঙ্গেলটা দিয়ে নিচে আবার ডিভাইডও করছে থিটা হিসেবে, তো এই জন্য কাটাকাটি চলে গেছে। কাটাকাটি গেছে এরকম একটা ব্যাপার হয় এখানের মধ্যে। মেইন জিনিসটা হচ্ছে এরকম, যে তোমার ডাইরেক্টলি তুমি যদি পারসেকে তোমার অ্যাঙ্গেল কি বলে ডিসটেন্সটা বের করতে চাও, তো তখন তুমি এই যে তোমার ফার্স্ট অফ অল তুমি যদি মিটারে চাও, তো তাহলে মিটারে চাইলে পরে কত আসতেছে, তুমি এখানের মধ্যে আর ডিভাইডেড বাই tan থিটা যদি করো, এই যে থিটার ভ্যালুটা অনেক কম, তো এখানে তুমি tan ইউজ করো আর না করো মোর অর লেস সেম ভ্যালুই পাবা, which is 4.07 × 10⁻16। বুঝতে পারছো? তো এমন কোন একটা অ্যাঙ্গেল তুমি পাইলা।
কি বলে ডিসটেন্স তুমি পাইছো। এখন এই ডিসটেন্সটা তুমি পাইছো কিসে? এই ডিসটেন্সটা তুমি পাইছো হলো মিটারে। এখন তুমি যদি এখানে মিটারে না চাও, তো তখন তোমার এখানের মধ্যে কাজটা কি হবে? d is equal to 1 by theta যদি করো, তো তাহলে তোমার কি আসে? ব্যাপারটা খেয়াল করো, তোমার ট্রায়াঙ্গেল জিওমেট্রি বলতে এটা বুঝাইতেছে। যে ডিসটেন্স তোমার যত বড় হবে, যে মেইন সানের থেকে তোমার যে স্টারের ডিসটেন্সটা তুমি বের করতে চাইতেছো, এই ডিসটেন্সটা যত বড় হবে, এই অ্যাস্ট্রোনমিক্যাল ডিসটেন্স, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যেটা 1 AU, এই ডিসটেন্সটা বলতে গেলে একদম নেগলিজিবল, যে এই ডিসটেন্সের কাছে এটা কিছুই না, যে বেসিক্যালি দিস উইল বি সামথিং লাইক দিস, এরকম, বুঝছো? যে এই ডিসটেন্সটাই হবে আমাদের সিগনিফিক্যান্ট সাইড অফ দা ট্রায়াঙ্গেল। এই ডিসটেন্সটা বলতে গেলে আমাদের কি হবে না, যাই আসবে না, বুঝতে পারছো? আচ্ছা, এরকম কিছু যে রেডিয়াসটা মানে আর আর এর ভ্যালু তো 1 AU, এখন AU টাকে পারসেক এর মতো এত বড় ইউনিটে কনভার্ট করলে মানে অ্যাপ্রক্সিমেটলি 1 আসে, এই জন্য 1 বাই থিটা লিখছে। আর এর ভ্যালুটাকে পারসেকে কনভার্ট করলে 1 AU হয়। 1 AU তো অনেক বড়, 1 AU কত? 10 টু দি পাওয়ার 16। না না, বলছি যে আর এর ভ্যালুটা 1 AU থেকে পারসেকে যদি কনভার্ট করে তাহলে কি 1 এর মতো আসে? 1 AU থেকে পারসেকে কনভার্ট করলে পরে তো 1 এর মতো আসবে না, অনেক ছোট আসবে। দাঁড়াও, এখানের মধ্যে বলতেছি জিনিসটা অ্যাকচুয়ালি কি। এখানে থিটার ভ্যালু অনেক ছোট দেখে tan থিটা থিটা একই জিনিস, এন্ড থিটা আমরা ডাইরেক্টলি নিব কিসে? থিটা আমরা ডাইরেক্টলি নিব সেকেন্ডে। আর ডিসটেন্সটাকে আমরা যদি ইউনিট ডিসটেন্স ধরি এখানের জন্য, তোমার পারসেক ব্যাপারটার মানে কি? প্রতি 1 সেকেন্ড অ্যাঙ্গেলের চেঞ্জের জন্য কতটুকু ডিসটেন্স হয়, তাই না? মাইনাস যে 1 পারসেক ডিসটেন্স মানে কি, যে 1 সেকেন্ড প্যারালাক্স অ্যাঙ্গেলের জন্য যতটুকু ডিসটেন্স হবে ওইটাই হবে না আমাদের 1 পারসেক। হ্যাঁ, তো তাহলে পরে তোমার এখানের মধ্যে ডিসটেন্সটা ডাইরেক্টলি কি 1 ডিভাইডেড বাই 1 আর্ক সেকেন্ড যদি তুমি করো, তো এখন তাহলে এখানে থেকে তুমি যেই ডিসটেন্সটা পাবা, or 1 divided by angle in arc second, যে বেসিক্যালি এটা তারা এরকম করতেছে, ইউনিটারি মেথড করতেছে। কি করতেছে দেখো, তারা করতেছে এরকম যে মানে পারসেকটাকে ইন টার্মস অফ অ্যাঙ্গেল নিয়ে জিততেছে। হ্যাঁ, যে তারা এমন ভাবে লিখতেছে যে 1 আর্ক সেকেন্ড প্যারালাক্স অ্যাঙ্গেলের জন্য এত অ্যাঙ্গেলের জন্য এত ডিসটেন্স। তো তাহলে 1 আর্ক সেকেন্ড প্যারালাক্স অ্যাঙ্গেলের জন্য ডিসটেন্সটাকে আমরা কি বলবো? 1 পারসেক, নাকি? বুঝতেছো কি বলতেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তাহলে 1 আর্ক সেকেন্ড প্যারালাক্স অ্যাঙ্গেলের জন্য ডিসটেন্সটাকে আমরা যদি 1 আর্ক সেকেন্ড কি বলে 1 পারসেক বলি, তো এখন তাহলে
থেটা আর্ক সেকেন্ডের জন্য আমাদের ডিসটেন্সটা কি হবে? 1 পারসেক ডিভাইডেড বাই যত অ্যাঙ্গেলের জন্য আমরা বের করতে চাইতেছি। বুঝতে পারছো? ও এখন বুঝছি, দাঁড়ান আমি একটু লেখা নেই। ওয়ান পারসেক ইকুয়ালস টু কি লিখছেন? 1/অ্যাঙ্গেল ইন আর্ক সেকেন্ড না? কোনটা? বুঝছি বুঝছি। আচ্ছা, দাঁড়াও একটু 1 মিনিট, তুমি একটু লিখতে থাকো। শেষ। আচ্ছা, সো তাহলে লেখা হয়ে গেল তো ভালো। সো এখন আমরা এরপরে দেখি কি কাজগুলো বলতেছে তারা। আমার যে ট্যুর থেকে যে কি অবস্থা, কালা একদম হইয়া নাক আর কপালের চামড়া শুদ্ধ উঠে গেছে। কেন? রোদে পুইরা। ও আপনাকে বারবিকিউ করছে না মিয়া? হ্যাঁ, আমি ফিশ বারবিকিউ খাইছি আর আমারে সান বারবিকিউ করছে। সবাই গেছিল? হ্যাঁ, ফ্যামিলি নিয়ে গেছিলাম, আর নাইলে পরে এমন টাইমে যাইতামই না। আম্মু কখনো যায় না বাইরে, তো এর জন্য আম্মুকে নিয়ে গেছি। হেক্সাসল খেয়া ফেলেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো তাহলে যেটা আমরা দেখতেছিলাম যে অ্যাকিউরেসির ব্যাপারটা, the accuracy of trigonometric parallax depends on the accuracy of the angle measurement with atmospheric interference for earth based telescopes। যে আর্থের যে টেলিস্কোপ গুলি থাকে ওগুলার মধ্যে কি হয়, আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে যখন নাকি ওরকম ওয়েভটা এন্টার করে তখন কি হবে, রিফ্র্যাকশন, ডিফ্র্যাকশন, স্ক্যাটারিং এইসবের কাহিনী হবে না ওয়েভগুলোর, যে লাইটটা যে রিফ্লেক্ট করে যে আসবে টেলিস্কোপ দিয়ে যে আমরা দেখবো, এটা কি বাঁকায় যাবে না অ্যাটমসফিয়ারে ঢুকলে পরে? সো তাহলে ওইটার জন্য তো আমরা অ্যাকচুয়ালি যে ডিরেকশনে দেখতেছি ওইটা আমাদের রিয়েল ডিরেকশন অফ দা স্টার নাও হইতে পারে, ওইটা একটু ডেভিয়েটেড একটা ডিরেকশনও হইতে পারে। সো এটার জন্য কি হয়, this was for many years limited to stellar distances of about 100 light year। তো এর জন্য আমরা 100 লাইট ইয়ারের বেশি ডিসটেন্স আমাদের টেলিস্কোপ দিয়ে নরমালি ওরকম বের করতে পারতাম না। The European Space Agency's Gaia mission is an orbiting telescope which has an accuracy with angle measurement of 24 micro arc second। তো তাহলে 24 মাইক্রো আর্ক সেকেন্ড পর্যন্ত সে কি করতে পারে, অ্যাকুরেটলি বের করতে পারে, অ্যাঙ্গেলের ওই চেঞ্জটাকে সে ডিটেক্ট করতে পারে। This corresponds to allowing accurate distance measurements to stars as far away up to
135,000 লাইট ইয়ার্স, যে তুমি এটা ওই তোমার ট্রিগোনোমেট্রিক প্যারাল্যাক্সের ফর্মুলা দিয়েও বের করতে পারো যে অ্যাকচুয়ালি 24 মাইক্রো আর্ক সেকেন্ড, দিস ইজ দ্য স্মলেস্ট পসিবল অ্যাঙ্গেল দ্যাট ক্যান বি মেজার্ড ইউজিং আওয়ার টেলিস্কোপস রাইট নাও। তো তাহলে সে কতটুকু ডিসটেন্স পর্যন্ত বের করতে পারবে? 135,000 লাইট ইয়ার্স। Section 11b.4 also highlights how important it is to know the stellar distances accurately. So তাহলে ওটা আমরা পরে পাবো যে কেন আমাদের স্টেলার ডিসটেন্স গুলো অ্যাকুরেটলি জানা দরকার। ওকে, তো এই জিনিসটা ছিল বেসিক্যালি ট্রিগোনোমেট্রিক প্যারাল্যাক্সের কাজ। তো এখন ট্রিগোনোমেট্রিক প্যারাল্যাক্সের আই হোপ এটা নিয়ে তোমার কোনো আর কনফিউশন নাই। আচ্ছা, আর এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সট মিটিংটায় জয়েন করো, ওখানে পরের পার্টগুলো যে স্ট্যান্ডার্ড ক্যান্ডেল নিয়ে আমরা কথা। এইচএসসি তো দিল ক্যান্সেল কইরা। হ্যাঁ, এই 2020 সবাই বলতেছে যে 2021 একটা ক্যান্সেল কইরা দেখ 20 এর মতো লাফাইতেছে। অক্টোবরে তো ফারহানা মিফতাউলের এক্সাম দিতেছে। মুবাশশিরের বলে কালকে কেমিস্ট্রি ছিল। হ্যাঁ, আজকে তো ফিজিক্স ছিল ইউনিট 1। মানে এটা নিতেছে কিভাবে, প্রিকশনস কি কি নিতেছে? ওই যে দূরে দূরে আরো বসায়, লাইনেও দূরে তো দূরে দাঁড়া করায়। প্যারেন্টসরা যে বাইরে ইয়া আছে, কে জানো ওয়েট কি করে, ওইটা জানি না। ব্রিটিশ কাউন্সিল থেকে পিপি পাঠাইতো, কে জানে কি করতেছে ব্রিটিশ কাউন্সিল। আচ্ছা, সো এখন স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের যে কাহিনীটা, স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের মেইন ব্যাপারটাই কি, তুমি তো কেমিস্ট্রিতে অলরেডি পড়ছো না যে স্ট্যান্ডার্ডাইজড সলিউশন অর স্ট্যান্ডার্ড সলিউশন মানে কি? ওই যে যার কনসেন্ট্রেশন জানা থাকে। তো কনসেন্ট্রেশন জানা থাকলে স্ট্যান্ডার্ড সলিউশন বলার মানে কি? কনসেন্ট্রেশন জানলে মানে তার কি লাভ? প্রপার্টি জানি, আমরা প্রপার্টি জানি আর কি, আমরা তার প্রপার্টি জানি। ওই তো, তুমি কনসেন্ট্রেশন জানো মানে বেসিক্যালি ইউ টেক আ সার্টেন ভলিউম অফ দ্যাট লিকুইড। তো এখন তুমি লিকুইডের ভলিউমটা তুমি মেজারিং সিলিন্ডার দিয়ে বের করলা, কনসেন্ট্রেশন অলরেডি জানো, তো তাহলে মোল নাম্বার বের করে ফেলবা। মোল নাম্বার জানলে পরে আরো অনেকগুলো ইনফরমেশন ইজিলি বের করতে পারবা, তাই না? তো বলতে গেলে তুমি সব প্রপার্টি বা ম্যাক্সিমাম ইনফরমেশন অফ দ্যাট সার্টেন সলিউশন জানো, তাই তো? হ্যাঁ। তো এখন স্ট্যান্ডার্ড ক্যান্ডেল হলো এরকম যে এমন একটা অ্যাস্ট্রোনমিক্যাল বডি বা এমন একটা অ্যাস্ট্রোনমিক্যাল কোনো অবজেক্ট যার আমি কি জানি, আগের থেকে তার লুমিনোসিটিটা জানি। ওকে, স্ট্যান্ডার্ড ক্যান্ডেলটা কি, আমি আগে থেকেই তার লুমিনোসিটিটা জানি। তো এখন আমি যদি এটা কি স্টার হতে পারে না? এটা কি স্টার না স্ট্যান্ডার্ড ক্যান্ডেলটা? স্ট্যান্ডার্ড ক্যান্ডেল একটা সুপারনোভা হইতে পারে, স্ট্যান্ডার্ড ক্যান্ডেল একটা স্টার হইতে পারে, স্ট্যান্ডার্ড ক্যান্ডেল অন্য অ্যাস্ট্রোনমিক্যাল কোনো অবজেক্ট যদি আমরা পাঠায় রাখি নন কোনো ব্রাইটনেসের, ওইটাও হইতে পারে। বুঝতে পারছো? সো তাহলে বেসিক্যালি স্ট্যান্ডার্ড ক্যান্ডেল ইজ এনি অ্যাস্ট্রোনমিক্যাল বডি হুইচ কি বলে of which we know the brightness or the luminosity. তো লুমিনোসিটি জানলে পরে লাভটা কি? লুমিনোসিটির ফর্মুলাটা কি ছিল মনে আছে? ওই ইন্টেন্সিটি ইনটু না সারফেস এরিয়া। লুমিনোসিটির আমাদের দুইটা জিনিস ছিল, একটা তো হলো ইন্টেন্সিটির সাথে রিলেট করলে যে ইন্টেন্সিটি ইজ ইকুয়াল টু পাওয়ার পার ইউনিট এরিয়া। টেম্পারেচার রেডিয়াস নিয়ে, এই যে পাওয়ার টেম্পারেচার এরিয়া ছিল না? হ্যাঁ হ্যাঁ, এটা হলো একটা, আর আরেকটা হলো স্টেফান বোলটজম্যান কনস্ট্যান্ট দিয়ে সিগমা হ্যাঁ। টু দি পাওয়ার 4 ইনটু সারফেস এরিয়া। এখন এইটা তো আমাদের এখন লাগবে না, মেইনলি লুমিনোসিটি জানলে পরে লাভটা কি হয়? ইন্টেন্সিটি উই ক্যান ডিটারমাইন এট এনি টাইম। ওকে, ইন্টেন্সিটি আমরা যে কোনো ওয়েতেই বের করতে পারি, বিকজ আমাদের স্পেকট্রোমিটার আছে, স্পেকট্রোমিটার দিয়ে ইন্টেন্সিটি বের করা যায়। সো ইন্টেন্সিটি আমরা জানলাম, লুমিনোসিটি আগের থেকে জানা থাকলে হোয়াট ক্যান বি ডান, ডিসটেন্সটাকে সাবজেক্ট করে ডিসটেন্স বের করে ফেলা যায়, তাই না? বুঝতে পারতেছো কি বলতেছি? মনে করো অনেক দূরে কোন একটা এরকম স্টার আছে, সে তো স্ফেরিক্যালি কি করতেছে, তার এনার্জিটা রেডিয়েট করতেছে। তো এখন স্ফেরিক্যালি রেডিয়েট করতেছে মানে কি, the distance from the star is actually equal to the radius of the star। চলে রেডিয়াস, যে এই যে স্ফেরিক্যাল রেডিয়াসটা,
সে যে যে স্ফেরিক্যালি যে ছড়াই দিতেছে তার এনার্জি, তো তাহলে দ্য ডিসটেন্স ইজ অ্যাকচুয়ালি দ্য রেডিয়াস অফ দ্য স্ফেরিক্যাল ডিস্ট্রিবিউশন। তো এখন এই রেডিয়াসটাই তো এইটা আর, তো ইন্টেন্সিটি আমরা স্পেকট্রোমিটার দিয়ে বের করলাম, আর লুমিনোসিটি যদি অ্যাস্ট্রোনমিক্যাল বডির আগের থেকে জানা থাকে, সো তাহলে ইজিলি আমরা ডিসটেন্সটা বের করে ফেলতে পারি নাকি? হ্যাঁ। তো এইটা হলো আমাদের মেইন কাজ। কি বলতেছে? We saw previously that the brightness of a star was linked to its size and its temperature, এই যে এখানে sigma t to the power 4 into area. However, the Stefan Boltzmann law only considers the power output of a star at its surface, যে শুধু তার এই একদম যে এই লাইনটাতে সমস্যা, কোন সারফেসের কথা মিন করছে? স্টারের সারফেসটা, এই যে স্টেফান বোলসম্যান এই লটা, এই যে L is equal to sigma t to the power 4 into a, এটা হলো একদম সারফেসে এনার্জিটা কত, যে স্টারের সারফেসে এনার্জিটা কত, আর স্টারের সারফেসে পার সেকেন্ডে কত এনার্জি রেডিয়েট করতেছে এইটা বের করে। কিন্তু স্টারের সারফেস থেকে যত দূরে যাবে এনার্জিটা তো আরো বড় একটা সারফেস এরিয়াতে ডিস্ট্রিবিউট হয়ে যাইতেছে, তাই না? তো ওই জিনিসটা আর কনসিডার করে না। তো ও তাহলে তো তাহলে ওই সারফেসটা ধরবো না, হ্যাঁ এইটাই মিন করছে যে দূরের সারফেসটা ধরবো না, জাস্ট ওর ক্রাস্টের যে সারফেসটা ওইটা ধরবো। হ্যাঁ, যে আমরা ওই ও ব্রাইটনেসের আচ্ছা, ব্যাপারটা বলছিলাম না, যে রিলেটিভ ব্রাইটনেস অ্যাবসলিউট ব্রাইটনেস এমন একটা ব্যাপার বলছিলাম না? হ্যাঁ হ্যাঁ। সো তাহলে এটা কি লুমিনোসিটি, যেটা আমরা বের করি স্টারের জন্য স্টেফান বোলসম্যান ল দিয়ে, দ্যাট ইজ দ্য অ্যাবসলিউট ব্রাইটনেস, যে একদম এক্স্যাক্টলি ওই লুমিনোসিটির ভ্যালুটা কত, ওইটা যে একদম স্টারের সারফেসে এনার্জিটা কত। আর যত তুমি স্টারের থেকে দূরে যাবা তত কি হবে, তার ব্রাইটনেসটা কমতে থাকবে। কিভাবে কমবে? ইনভার্স স্কয়ার ল ওয়াইজ, যে ডিসটেন্স যদি 2 টাইমস হয় ব্রাইটনেস কমে যাবে, কত হয়ে যাবে? ইন্টেন্সিটি হয়ে যাবে 1/4। ডিসটেন্স যদি 3 টাইমস বাড়ে তো তাহলে ইন্টেন্সিটি হয়ে যাবে কত? 1/9 হবে না 3 টাইমস বাড়লে? হ্যাঁ। এরপরে ডিসটেন্স যদি 4 টাইমস বাড়ে তো তখন আমাদের হয়ে যাবে 1/16। তো এরকম। হুম। তো এখন এর জন্য কি বলতেছে? দা luminosity of a star is its overall power output over entire surface. So তাহলে স্টারের এই এন্টায়ার সারফেস জুড়ে যেই পাওয়ারটা ডিস্ট্রিবিউট করা ওটা হলো তার লুমিনোসিটি, আর স্টারের থেকে যত এরকম দূরে যাব তখন যে পাওয়ারটা ডিস্ট্রিবিউট হইতেছে দ্যাট ইজ দ্য ইন্টেন্সিটি। তো ওই সময় আমরা কোন এরিয়াটা নিব? এই স্ফেরিক্যাল এই এরিয়াটা। তো স্ফেরিক্যাল সারফেস এরিয়ার ফর্মুলা কি? 4 পাই আর স্কয়ার, তাই তো? সো ওই ব্যাপারটা এখানে মধ্যে বলবে। How bright it looks to us or how much energy we receive from it depends on how far the star is. যে আমাদের কাছে কোন একটা স্টারকে কত ব্রাইট বা কত ডাল মনে হবে ওটা ডিপেন্ড করবে স্টারটা আমাদের কত কাছে বা কত দূরে আছে ওইটার উপর ডিপেন্ড করে। It follows that if we knew the power output of a star, then how bright it appears to us on earth would give away its distance. এই যে যদি আমরা ব্রাইটনেসটা জানি তো তাহলে সে অ্যাকচুয়ালি আমাদের কাছ থেকে কত দূরে আছে, যে আর্থের থেকে, আমরা তো আর্থ থেকে তাকে অবজার্ভ করতেছি, তো আর্থের থেকে ওই স্টারটা বা ওই অ্যাস্ট্রোনমিক্যাল বডিটা কতটুকু দূরে আছে ওটা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। কিভাবে? এই ফর্মুলা দিয়ে। ব্রাইটনেস বলতে তো এখানে ইন্টেন্সিটিটা বুঝাইতেছে না? হ্যাঁ, তো কি বলতেছে? In book 1 section 3d.4 we saw the measurement of energy intensity are calculated as power per unit area. The general equation for intensity was power divided by area. The inverse square law means that the energy emitted by a star will spread out in all direction over the surface of an increasing sphere, যে spherical way তে কি করতে থাকবে, আস্তে আস্তে এরকম বাড়তে থাকবে। এই যে এই ইনক্রিজিং স্ফিয়ার এইভাবে করে তারা দেখাইছে। আর তুমি তো এমনিতে ইনভার্স স্কয়ার ল তো বুঝোই, তো এটা বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। তো কি বলতেছে? as the surface of a sphere is, or as the surface of area of a sphere is 4 pi r square, this gives us an equation for the radiant energy, কি বলে, radiant energy intensity at a certain distance, যে I is equal to L by 4 pi d square, where L is the luminosity in watts. তো এখন এখানের জন্য একটা ওয়ার্ড এক্সাম্পল করছে, এটা বুঝতে প্রবলেম হওয়ার কথা না, যে সানের থেকে আমরা পার সেকেন্ডে কতটুকু এনার্জি পাই 1 মিটার স্কয়ার এরিয়ার মধ্যে।
যে সান আর্থকে কতটুকু ইন্টেন্সিটির এনার্জি দিচ্ছে ওটা আমরা বের করছি এখানে, যে সানের থেকে আর্থের ডিসটেন্স কত 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, দ্যাট ইজ 1.5 ইনটু 10 টু দি পাওয়ার 11 মিটার। বুঝতে পারছো? তো তাহলে এই ডিসটেন্সটা ইউজ করে আর সানের লুমিনোসিটি ইউজ করে কি বের করছে, ইন্টেন্সিটিটা বের করছে। তো এটা তো আমাদের সানেরটার জন্য বের করলাম, কিন্তু অন্য দূরের গুলার জন্য তো আমরা ইন্টেন্সিটি জানবো, বের করব কি লুমিনোসিটি জানবো, আর ইন্টেন্সিটি জানবো, আর বের করব হলো ডিসটেন্স। তো কি বলতেছে এখানে, some stars including some variable stars and supernova, ভেরিয়েবল স্টার গুলা কোনগুলা হয়, কতগুলো স্টার এরকম পালস করে, পালসেটিং স্টার, মানে কতগুলি স্টারের তাদের ব্রাইটনেস বাড়ে আর কমে, বুঝছো? কতগুলি স্টার ও এরকম আচ্ছা, পালসের মতো এরকম একবার ব্রাইটনেস ইনক্রিজ করে, একবার ব্রাইটনেস ডিক্রিজ ওই যে করে। একটা কনস্ট্যান্ট টাইম পিরিয়ড ধইরা যে হ্যাঁ ওদের ব্রাইটনেস বাড়ে কমে ওইটা। হ্যাঁ হ্যাঁ, এই যে একটা সার্টেন টাইম পিরিয়ড পর পর তাদের ব্রাইটনেসটা আবার সেম লেভেলে আসে, এন্ড এই ব্রাইটনেসের এই কানেকশনটা আর এই টাইম পিরিয়ডের এই কানেকশনটা একটা লগারিদমিক রিলেশনশিপের সাথে রিলেটেড। এটা তোমাদের ইয়ের মধ্যে পাওয়ার কথা, কি বলে, তোমাদেরকে ডিসটেন্স মেজারমেন্ট টেকনিকের কয়টা ভিডিও দিছিলাম না, ওখানের মধ্যে এই টেকনিকটা অনেক এলাবোরেটলি ডিসকাস করার কথা। বুঝতে পারছো? যে এখানে টাইমের সাথে, হ্যাঁ। যে টাইম পিরিয়ডের সাথে ওই ব্রাইটনেসের বা টাইম পিরিয়ডের সাথে তোমার লুমিনোসিটির একটা ডাইরেক্ট কানেকশন আছে, লগারিদমিক একটা গ্রাফ আঁকলে পরে তো টাইম পিরিয়ডটা তুমি দেখে কি বের করতে পারবা, তার লুমিনোসিটি জানলা। সো স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের মানে এটাই কি, উই উইল নো দ্য লুমিনোসিটি বিফোর হ্যান্ড। সো আমরা আগের থেকে লুমিনোসিটি জানলাম, তো এই লুমিনোসিটি ইউজ করে এন্ড ও ইন্টেন্সিটি, ভ্যারিয়েবল স্টারস আর সুপারনোভা স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের এক্সাম্পল, তাই না? হ্যাঁ ভেরিয়েবল স্টার এন্ড সুপারনোভা দে আর অ্যাস্ট্রোনমিক্যাল বডি যাদের কি বলে, যাদের লুমিনোসিটি আমরা আগের থেকেই জানি, যে তাদের এরকম প্রপার্টি আছে যেটা থেকে কি করা যায়, ইজিলি তাদের লুমিনোসিটি বের করে ফেলা যায় বা জানা যায়। এই যে some stars including some variable stars and supernova have properties which mean their luminosity can be determined quite separately from other measurement, যে অন্য কোনো মেজারমেন্ট ছাড়াই আমরা কি করতে পারি, তাদের ওরকম লুমিনোসিটিটা ইজিলি ডিটেক্ট করে ফেলতে পারি বা ডিটারমাইন করে ফেলতে পারি। These are known as standard candles, যে যাদের লুমিনোসিটি আমরা আগের থেকে জানি বা ইজিলি বের করা যায় তাদেরকে আমরা কি বলবো, স্ট্যান্ডার্ড ক্যান্ডেল বলবো। If we have a figure for the luminosity and measure the energy intensity of a star reaching the earth, যে এটা তো আমরা স্পেকট্রোমিটার দিয়ে বের করতে পারবো, যে আর্থে কতটুকু, যে 1 মিটার স্কয়ার এরিয়াতে কতটুকু এনার্জি আমরা পাচ্ছি পার সেকেন্ডে। যে আর্থে আমরা বেসিক্যালি কি করব, ইন্টেন্সিটি বের করার জন্য কাজটা কি করব বলো তো মেহনাজ, একটা 1 মিটার স্কয়ার এরিয়ার একটা ব্লক নিলাম, এই ব্লকে পার সেকেন্ডে কতটুকু এনার্জি আসতেছে ওই অ্যাস্ট্রোনমিক্যাল বডি থেকে ওইটা বের করলাম, কতটুকু এনার্জি রিসিভ করতেছে এটা তো বের করতে পারবো নাকি? হ্যাঁ। সো তাহলে এখানে থেকে ডাইরেক্টলি কি পেয়ে গেলাম, 1 মিটার স্কয়ার এরিয়াতে 1 সেকেন্ডে যে এনার্জিটা আসে ওই এনার্জিটাকে আমরা কি বলবো, ইন্টেন্সিটি। যে ইন্টেন্সিটি কি, ইনস্ট্রুমেন্টের নাম জানি কি বলছিলেন, স্পেকট্রোমিটার না? হ্যাঁ স্পেকট্রোমিটার। তো এখন এখানে কি ওয়াট পার মিটার স্কয়ার মানে কি, জুল পার সেকেন্ড পার মিটার স্কয়ার, মানে 1 মিটার স্কয়ার এরিয়াতে 1 সেকেন্ডে যতটুকু এনার্জি আমরা পাবো দ্যাট উইল বি দ্য ইন্টেন্সিটি। সো তাহলে ইন্টেন্সিটি বের করলাম, আর লুমিনোসিটি যে কোন একটা অন্য প্রসেসে, যে স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট এরকম প্রসেস আছে আলাদা লুমিনোসিটি বের করার, তো ওইভাবে লুমিনোসিটি জানলাম। তো ইন্টেন্সিটি জানি, লুমিনোসিটি জানি, তো তাহলে এখানে থেকে এই ফর্মুলা থেকে ডি টাকে সাবজেক্ট করে ডি কে বের করে ফেলবো, সো দ্যাট উইল বি দ্য ডিসটেন্স। বুঝতে পারছো এখন? হ্যাঁ। আচ্ছা, তো এই যে এটাই বলতেছে যে রিচিং দ্য আর্থ উই ক্যান দেন ক্যালকুলেট হাউ ফার ইট ইজ বাই কম্পেয়ারিং উইথ দ্য স্ট্যান্ডার্ড ক্যান্ডেল উইথ দ্য সেম লুমিনোসিটি। তো এমন ভাবে ওরকম বের করা যায়। তো এরকম বেটেল গিজার জন্য একটা ওয়ার্কড এক্সাম্পল তারা দিছে। বেটেল গিজার জন্য কি এক্সাম্পল দিছে, যে লুমিনোসিটি হলো 5.4 ইনটু 10 টু দি পাওয়ার 30 ওয়াট, আর রেডিয়েন্ট এনার্জি যে ইন্টেন্সিটিটা আর্থে যেটা আসে 1.1 ইনটু 10 টু দি পাওয়ার -8
ওয়াট পার মিটার স্কয়ার। তো বলতেছে যে হাউ ফার অ্যাওয়ে ইজ বেটেলগিজ। সো ওটা এই যে ডিসটেন্সটাকে সাবজেক্ট করে ডিসটেন্সটা বের করছে। তো ডিসটেন্স আসছে এত মিটার। তো এখানে থেকে তুমি লাইট ইয়ারেও নিতে পারো, পারসেকেও নিতে পারো, যেটাতে ইচ্ছা, আর মিটারেরটা মিটারেই রাখতে পারো। তো তাহলে স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের মেইন কনসেপ্ট হলো এরকম, এন্ড ভেরিয়েবল স্টার টেম্পারেচার লুমিনোসিটি রিলেশনশিপ। ভেরিয়েবল স্টারের এটা তোমার ওই ভিডিওটা থেকে ফার্স্টে দেখবা, এটা আমরা নেক্সট দিন আরো ডিটেইলে ডিসকাস করব। হ্যাঁ, ভিডিও থেকে ফার্স্টে দেখবা ভেরিয়েবল স্টারেরটা। এন্ড টেম্পারেচার লুমিনোসিটি রিলেশনশিপের ব্যাপারটা কি? One of the simplest methods for determining the luminosity of a star is to look at its spectrum. Just simply তার স্পেকট্রামটা দেখবো যে সে ওই যে এরকম স্পেকট্রাম ছিল না, ইন্টেন্সিটি ভার্সেস ওয়েভলেন্থের। তো তাহলে তার স্পেকট্রামটা দেখে দেখবো যে তার পিক ওয়েভলেন্থটা কোথায়। উইন্স ল পড়ছিলাম না, মনে আছে? আমি ভাবছি গান বাজা শুরু করছে মাঝখান দিয়া। না, এই নোটিফিকেশন এটা এমন আওয়াজ করে, ইএসপিএন এর এই নোটিফিকেশনটাই খালি। ও আচ্ছা, সো তাহলে এই যে ল্যামডা ম্যাক্স এর এই রিলেশনশিপ আমরা দেখছিলাম না, মনে আছে? সরি, হ্যাঁ যে টেম্পারেচার ইনটু ল্যামডা ম্যাক্স ইজ ইকুয়াল টু উইন্স কনস্ট্যান্ট। তো তাহলে ল্যামডা ম্যাক্স আমরা স্পেকট্রাম থেকে পাইলাম, উইন্স কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট, তো টেম্পারেচার বের করে ফেললাম। তো এখন এই টেম্পারেচারের করেসপন্ডিং লুমিনোসিটি কত, এটা হার্টসপ্রাং রাসেল ডায়াগ্রাম থেকে বের করলাম। সো লুমিনোসিটি অলরেডি পেয়ে গেছি। তো এই লুমিনোসিটি এন্ড ইন্টেন্সিটি তো অলরেডি বের করতে পারবো যে কোনো সময়। সো ইন্টেন্সিটি জানি, লুমিনোসিটি জানি, তো উই ক্যান ডিটারমাইন দ্য ডিসটেন্স। কি বললাম আরেকবার দেখো। ফার্স্টে স্পেকট্রামটা দেখতেছি, স্পেকট্রামের মধ্যে কি থাকে, ওয়েভলেন্থ থাকে, এন্ড কোন ওয়েভলেন্থ কত ইন্টেন্সিটির লাইট নিয়ে আসতেছে আর এনার্জি নিয়ে আসতেছে ওইটার ইনফরমেশন থাকে, তাই না? হ্যাঁ সো এখন আমরা দেখব যে কোন ওয়েভলেন্থের জন্য ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাচ্ছি। So that will be the peak wavelength. This is the wavelength at which maximum energy is radiated from that astronomical body. So we know the maximum কি বলে peak wavelength lambda. তো peak wavelength জানি, তো উইন্স ল ইউজ করে আমরা টেম্পারেচার বের করতে পারলাম। এখন টেম্পারেচারটা বের করে ফেলছি। নাও ইউজিং হার্টসপ্রাং রাসেল ডায়াগ্রাম, টেম্পারেচার ইউজ করে তার করেসপন্ডিং লুমিনোসিটিটা কত হয় ওই লুমিনোসিটিটা বের করছি। তো এখন লুমিনোসিটি জেনে গেলাম, ডিসটেন্স বের করার জন্য আর কি লাগবে, ইন্টেন্সিটি লাগবে। ইন্টেন্সিটি বের করা কোনো কাহিনী না, নাকি লুমিনোসিটি দিয়ে দিবে? ও তো লুমিনোসিটি এই যে বের করলাম না, ফার্স্ট অফ অল স্পেকট্রাম থেকে ওয়েভলেন্থ বের করলাম, পিক ওয়েভলেন্থ। পিক ওয়েভলেন্থ থেকে বের করলাম টেম্পারেচার। দেন এই টেম্পারেচারটা যে টেম্পারেচার আসছে, হার্টসপ্রাং রাসেল ডায়াগ্রামে এক্স অ্যাক্সিসে কি থাকে, ফর্মুলায় বসে তারপর ভ্যালু বের করব লুমিনোসিটি। হ্যাঁ ফর্মুলা বসান লাগবে না, টেম্পারেচার জানছি। তো এখন টেম্পারেচারের করেসপন্ডিং লুমিনোসিটি কত হয়, এটা হার্টসপ্রাং রাসেল ডায়াগ্রামের মধ্যে তো আমাদের ওয়াই অ্যাক্সিসে কি থাকে, মাইনাস। হার্টসপ্রাং রাসেল ডায়াগ্রামে ওয়াই অ্যাক্সিসে থাকে লুমিনোসিটি থাকে না, যে সানের রেসপেক্টে কত টাইমস বেশি বা কম লুমিনোসিটি। হার্টসপ্রাং রাসেল ডায়াগ্রামে ওয়াই অ্যাক্সিসে কি থাকে, লুমিনোসিটি উইথ রেসপেক্ট টু সান, আর এক্স অ্যাক্সিসে থাকে হলো টেম্পারেচার, যেটা এই ডিরেকশনে বাড়ে। সো যে ডিরেকশনে বাড়ুক এটা ব্যাপার না, তুমি উইন্স ল দিয়ে যে টেম্পারেচারটা বের করছো ওই টেম্পারেচার মনে করো 6000 বের করলা। তো 6000 বের করলে পরে তার করেসপন্ডিং তোমার লুমিনোসিটি কত হয় এটা বের করতে পারলা। তো লুমিনোসিটি জেনে গেল না এখান থেকে, গ্রাফ থেকে। এখানে দেখো কি বলতেছে, the peak wavelength gives the temperature from Wien's law. যে ফার্স্টে পিক ওয়েভলেন্থ দিয়ে কি বের করলাম, টেম্পারেচার বের করলাম। এখন এটা কি মেইন সিকোয়েন্সের মধ্যে পড়ে নাকি সে মেইন সিকোয়েন্সের বাইরে, যে মেইন সিকোয়েন্সটা নাকি সে কোন একটা হোয়াইট ডুয়ার্ফ নাকি একটা রেড জায়ান্ট নাকি একটা রেড সুপার জায়ান্ট, এইটা আমরা কিসের থেকে বুঝতে পারবো,
এইটা আমরা এই যে আমাদের ইন্টেন্সিটির যে কার্ভটা এটার উইডথ দেখে বুঝতে পারবো। উইডথ বেশি বা কম এরকমের উপর ডিপেন্ড করে তখন আমরা বুঝতে পারবো এটা কি মেইন সিকোয়েন্সটা নাকি এটা কোন একটা মেইন সিকোয়েন্স স্টারের বাইরের কোনো কিছু। তো এই যে এটা বলতেছে কি and the width of the spectral lines can determine whether or not it is a main sequence star. তো মেইন সিকোয়েন্স স্টার নাকি না ওইটা আমরা কি করব ওই ইন্টেন্সিটি ভার্সেস ওয়েভলেন্থের গ্রাফের উইডথ দেখে বলতে পারবো। এখন বলতেছে কি if it is যে যদি এটা মেইন সিকোয়েন্সে হয় you can find its place on the Hertzsprung-Russell diagram as shown in figure G. You can read the luminosity from the y-axis যে easily ওই টেম্পারেচারের করেসপন্ডিং লুমিনোসিটি কত হয় মেইন সিকোয়েন্স স্টারের জন্য ওইটা আমরা বের করে ফেললাম। এখন মেইন সিকোয়েন্সে না থাকলে কেন বের করতে পারবে না? মেইন সিকোয়েন্সে না থাকলে কয়টা কনফিউশন অ্যারাইজ করে। কেমন কনফিউশন দেখো, এই হলো তোমার রেড জায়ান্টের কলাম, এই হলো তোমার রেড সুপার জায়ান্টের কলাম। তো এখন এই টেম্পারেচারের করেসপন্ডিং তোমার রেড জায়ান্টও হয় সুপার জায়ান্টও হয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি কোনটা এটা তো তুমি বলতে পারবা না শিওরলি। ও ওভারল্যাপ করে, তাই তো? হ্যাঁ, সেম টেম্পারেচারের জন্য ডিফারেন্ট লুমিনোসিটি হইতে পারে, তো এর জন্য মেইন সিকোয়েন্স না হলে আচ্ছা, সমস্যা। বুঝছি। আচ্ছা, তো এখন বলতেছে however this is less reliable স্ট্যান্ডার্ড ক্যান্ডেল মেজারমেন্ট, যে এটা বলতে গেলে আমাদের এত বেশি ইউজ করা হয় না, এটা একদম বাচ্চাদের প্রসেস। মেইনলি স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের সুপারনোভা আর ভেরিয়েবল স্টারের প্রসেসটাই মোর ওয়াইডলি ইউজড, বুঝতে পারছো? আর যেটা বললাম স্যার আগের পেজের একটা লাইন আরেকবার বুঝাইতে পারবেন? কোনটা? ওই যে মানে বলছে না যে ওই কি বলছে এটা, we can then calculate how far away it is by comparing it with the standard candle with the same luminosity. হ্যাঁ, কম্পারিজনটা কিভাবে করে ওটা আরেকবার বলতে পারবেন? আমি ভুলে গেছি আবার। কম্পারিজনটা কিভাবে করে এই জিনিসটা তোমার একদম সিম্পল একটা ম্যাথ। সিম্পল ম্যাথটা কেমন দেখো, সেম লুমিনোসিটি দুইজনের, ওকে, হ্যাঁ divided by 4 pi d square divided by 4 pi d square, এটা হলো d2। তো এখন এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে কাজটা হলো এই যে তো ইন্টেন্সিটি আমরা বের করছি, we can then calculate how far away it is by comparing it with a standard candle with the same luminosity, যে luminosity সেম কিন্তু তার ইন্টেন্সিটিটা হলো ডিফারেন্ট। যে তোমার সুপারনোভা একটা হলো সোলার সিস্টেমের অনেক কাছে, একটা হলো সোলার সিস্টেম থেকে অনেক দূরে, ঠিক আছে? সেম সুপারনোভা একটা হলো সোলার সিস্টেমের কাছে, একটা হলো সোলার সিস্টেম থেকে দূরে। তো সুপারনোভার জন্য তো আমরা একটা স্পেসিফিক কি করব, একটা স্পেসিফিক আমরা লুমিনোসিটি নিব যে সুপারনোভার সময় লুমিনোসিটি এত থাকে। সো তাহলে সুপারনোভা কাছে হোক বা দূরে হোক লুমিনোসিটি তো চেঞ্জ হবে না, হবে? তো তাহলে ওই সুপারনোভার জন্য লুমিনোসিটিটা হলো ফিক্সড। সো এখন যেই সুপারনোভাটার আমি অলরেডি কি জানি, ডিসটেন্সটা জানি, হ্যাঁ, যেই সুপারনোভাটার আমি অলরেডি এখানের মধ্যে ডিসটেন্সের ভ্যালুটা জানি, তো এখন ওখানে থেকে আমি কি করতে পারবো, এই লুমিনোসিটি গুলো তো সেম, তো তাহলে একটা নোন ডিসটেন্স থাকলে পরে আরেকটা ডিসটেন্স আমি কি করতে পারবো, ইজিলি বের করতে পারবো, বুঝতে পারছো? আচ্ছা, বুঝলাম কিভাবে লুমিনোসিটি সেম। এই যে সেম স্ট্যান্ডার্ড ক্যান্ডেল যদি হয়, যে আমি যদি ওরকম ভেরিয়েবল স্টারটা নেই, বুঝছো, ভেরিয়েবল স্টার নিলে পরে আপনি যে ইকুয়াল করছেন এটা তো আপনি ইন্টেন্সিটি ইকুয়ালস টু ইন্টেন্সিটি লিখলেন। ওই তো ইন্টেন্সিটি ইকুয়াল টু ইন্টেন্সিটি, এটা কখন হবে, যদি আমাদের ডিসটেন্স গুলো সমান হয়। আর যদি ইন্টেন্সিটি গুলো সমান না থাকে তো তাহলে ব্যাপারটা হবে এরকম, যে একটার জন্য আমার ইন্টেন্সিটি আসছে I1, তো এইটার জন্য আমাদের লুমিনোসিটি হলো L 4 পাই d1 স্কয়ার। সো এখন আমি ইন্টেন্সিটিটা বের করছি, আর্থের মধ্যে স্পেকট্রোমিটার ইউজ করে কি করলাম, ইন্টেন্সিটি বের করলাম। আর আমি যে স্ট্যান্ডার্ড ক্যান্ডেলটা ইউজ করব ওই স্ট্যান্ডার্ড ক্যান্ডেলটা, যে আমি একটা
গ্যালাক্সি নিয়ে ইনভেস্টিগেট করতেছি, আমি ওই গ্যালাক্সির মধ্যে কোন একটা পালসেটিং স্টার মনে করো খুঁজে পাইলাম, ঠিক আছে? হ্যাঁ আমি কোন একটা ওরকম পালসেটিং স্টার খুঁজে পাইছি, তো এখন এই পালসেটিং স্টার পাইছি এন্ড তার টাইম পিরিয়ডটা দেখলাম এত। এখন এরকম সেম টাইম পিরিয়ডের আমি আগে অলরেডি কি করছিলাম, একটা স্টারের লুমিনোসিটি বের করে রাখছিলাম। সো তাহলে টাইম পিরিয়ড যদি সেম থাকে তো তখন কি ওই লগারিদমিক রিলেশনশিপ থেকে দেখা যায় যে টাইম পিরিয়ড সেম থাকলে পরে ওই স্ট্যান্ডার্ড ক্যান্ডেলেরও কি হবে, লুমিনোসিটি সেম আসবে। বুঝতে পারছো? মানে আমি যে স্টারের ইনভেস্টিগেশন করতেছি আর স্ট্যান্ডার্ড ক্যান্ডেল ওদের দুজনের লুমিনোসিটি সেম হবে কারণ পালসেটিং সেম। হ্যাঁ, তোমার পালসেটিং পিরিয়ডটা হলো সেম। তো তাহলে ওইভাবে যদি আমি ডিটেক্ট করতে পারি যে আমার অলরেডি নোন স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের লুমিনোসিটি আর যেটা আমি ইনভেস্টিগেট করতে চাইতেছি, যার ডিসটেন্সটা বের করতে চাইতেছি, তার ইন্টেন্সিটি বা কি বলে তার লুমিনোসিটি যদি সেম দেখাইতে পারি, তো তাহলে ডিরেক্টলি আমি কি করতে পারবো, লুমিনোসিটির আগের ভ্যালুটা ইউজ করে তাড়াতাড়ি বের করে ফেলতে পারবো। অর এলস আমার লুমিনোসিটি অন্য কোন একটা প্রসেসে, যে ফার্স্ট টাইম যখন নাকি কোন একটা পালসেটিং স্টারের আমি লুমিনোসিটি বের করছি, তো ওইটার জন্য আমার কি করা লাগছে, ওই লুমিনোসিটি তো আমি ওরকম ডিরেক্টলি বের করতে পারি নাই। ওই লুমিনোসিটি বের করার জন্য ফার্স্টে আমার কি করা লাগছে, ফার্স্টে আমি ব্যাপারটা এরকম করছি। দেখো ব্যাপারটা তোমার অলওয়েজ কি করবে, একটা মেথড আরেকটা মেথডের সাথে ওভারল্যাপ করবে। তোমাকে টেকনিকটা বুঝায় বলি কেমন, তো তাহলে পরে তোমার কাছে ক্লিয়ার হবে। ব্যাপারটা হলো এরকম, আমরা এই স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের এই কনসেপ্টে আসতেছি কেন, বিকজ আমাদের প্যারালেক্স মেথডের একটা লিমিটেশন আছে, তাই না? লিমিটেশনটা হ্যাঁ কি, যে আমরা 24 মাইক্রো টেস্ট কি বলে মাইক্রো আর্ক সেকেন্ডের থেকে ছোট কোনো অ্যাঙ্গেল বের করতে পারবো না। তো তাহলে 135,000 লাইট ইয়ার্স এর বেশি দূরে যদি কোনো অ্যাস্ট্রোনমিক্যাল বডি থাকে, তার ডিসটেন্সটা আমরা প্যারালেক্স মেথড দিয়ে বের করতে পারবো না। তো এখন প্যারালেক্স মেথড দিয়ে বের করতে পারলাম না, ভালো কথা, ওকে ভেরি গুড। কিন্তু প্যারালেক্স মেথড দিয়ে তো এর থেকে কাছাকাছি স্টার গুলার জন্য তো বের করতে পারবো নাকি? হ্যাঁ সো এখন আমরা ফার্স্টে কি করলাম, কোন একটা পালসেটিং স্টার পাইলাম যেটা নাকি আমাদের 24 মাইক্রো আর্ক সেকেন্ডের থেকে বড় প্যারালেক্স অ্যাঙ্গেল দেখায়। ওকে, সো ফার্স্টে আমি কি করছি, আচ্ছা প্যারালেক্স মেথড ইউজ করে ওই স্টারের ডিসটেন্সটা বের করলাম। এই পালসেটিং স্টারের ডিসটেন্সটা বের করছে প্যারালেক্স মেথড দিয়ে। প্যারালেক্স মেথডের জন্য তো লুমিনোসিটি জানতে হয় না, লাগে? না আচ্ছা, সো এখন এরকম অনেকগুলি আমি স্টার নিলাম আর অনেকগুলি স্টার এরকম ইনভেস্টিগেট করলাম যেগুলার কি ডিসটেন্স আমি স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের মেথড ছাড়া অন্য মেথডে বের করতে পারি, লাইক প্যারালেক্স মেথড। আর অনেকগুলা মেথড আছে ডিসটেন্স মেজারমেন্টের যেটা আমাদের সিলেবাসে নাই। তো যেটা তোমাকে বলতেছি বেসিক্যালি যে প্যারালেক্স মেথড দিয়ে ফার্স্টে নিয়ার বাই স্টার গুলার জন্য বা নিয়ার বাই অ্যাস্ট্রোনমিক্যাল বডি গুলার জন্য ডিসটেন্স বের করা হয়েছে। ওকে, তো তাদের ডিসটেন্স আমরা অলরেডি জানি, এন্ড ইন্টেন্সিটি এট এনি টাইম যে কোনো ডিসটেন্সে থাকুক আমরা বের করতে পারবো। সো উই নো দ্য ইন্টেন্সিটি এন্ড উই নো দ্য ডিসটেন্স। সো তাহলে ইন্টেন্সিটি আর ডিসটেন্স আগে থেকে জানলে এখন আমরা লুমিনোসিটি বের করতে পারবো না, বলো তো? হ্যাঁ এই যে লুমিনোসিটি বের করলাম, এখন আমরা লুমিনোসিটির সাথে টাইম পিরিয়ডের কানেকশনটা দেখতেছি, যে কাছাকাছি তো স্টারটা আছে, প্যারালেক্স মেথড দিয়ে ডিসটেন্সটা বের করছিলাম। সো এখন আমরা টাইম পিরিয়ডের সাথে লুমিনোসিটির কানেকশনটা দেখলাম। নিয়ার বাই অন্য স্টার গুলার মধ্যেও টাইম পিরিয়ডের সাথে লুমিনোসিটির কানেকশন গুলা দেখলাম। তো এই কানেকশন দেখে দেখে তখন আমাদের এই গ্রাফ এন্ড ওই লগারিদমিক রিলেশনশিপটা ডেভেলপ করছি, যে লুমিনোসিটি এমন হইলে টাইম পিরিয়ড এত থাকে, লুমিনোসিটি এমন হলে টাইম পিরিয়ড এত থাকে। তো ফার্স্টে নিয়ার বাই স্টার গুলার জন্য এটা প্রথমে বের করে নিছি, ঠিক আছে? তো নিয়ার বাই স্টার গুলার জন্য এগুলো বের করে নেওয়ার পর লুমিনোসিটি গুলো এরকম ক্যালিব্রেট করার পর যে এত টাইম পিরিয়ডের জন্য এত হয় লুমিনোসিটি। এখন আমরা স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের মেথডও ইউজ করলাম। স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের মেথড ইউজ করে দেখলাম কি, যে এখানে এমন ডিসটেন্সে যেখানে প্যারালেক্স মেথড ইউজ করা যায়, স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের মেথড স্ট্যান্ডার্ড ক্যান্ডেলও প্রেজেন্ট আছে। সো তাহলে দুইটা মেথডেই আমরা বের করে দেখলাম কি দুইটা ডিসটেন্সে আমাদের মোর অর লেস কাছাকাছি আছে। তো তার মানে কি দুইটা মেথডই আমাদের ঠিক আছে। বুঝতে পারলা কি বললাম? হ্যাঁ তো তাহলে হ্যাঁ ফার্স্টে এরকম ওভারল্যাপিং তো একটা ডিসটেন্স থাকবে, যে প্যারালেক্স মেথডের যে লিমিটটা, যে ডিসটেন্সের লিমিটটা, ওই ডিসটেন্সের মধ্যে স্ট্যান্ডার্ড ক্যান্ডেল গুলোর ডিসটেন্স আমরা বের করছি ফার্স্টে।
দেন আমরা ওরকম এনশিওর করলাম যে ইয়েস স্ট্যান্ডার্ড ক্যান্ডেল মেথড ইজ অ্যাপ্লিকেবল ফর এনি স্টার, যে তাদের এরকম স্পেসিফিক লুমিনোসিটিটা জানা থাকলে আমরা তাকে ইউজ করতে পারবো। তো এখন প্যারাল্যাক্স মেথডের লিমিটটা এক্সিড করে গেলে স্ট্যান্ডার্ড ক্যান্ডেল মেথড ইউজ করাতে তো কোনো প্রবলেম হওয়ার কথা না। কেন কথা না? বিকজ আমরা অলরেডি উইদিন দ্য লিমিট অর ওভারল্যাপিং রিজিয়নের মধ্যে প্যারাল্যাক্সও ইউজ করা যায়, স্ট্যান্ডার্ড ক্যান্ডেল মেথড ইউজ করা যায়। এরকম রিজিয়নে অলরেডি আমরা দুইটা দিয়েই সেম ডিসটেন্স বের করে দেখাইছি যে দোনোটাই ইকুয়ালি অ্যাপ্লিকেবল। তো তাহলে লাইট 135,000 লাইট ইয়ার দূরে যেসব বডিগুলা থাকবে ওই গ্যালাক্সি গুলার জন্য আমার প্যারাল্যাক্স মেথড ইউজ করা না গেলেও আমি কোন মেথড ইউজ করতে পারবো? স্ট্যান্ডার্ড ক্যান্ডেল মেথড ইউজ করতে পারবো। তো ওখানের জন্য আমরা অলরেডি যে ডেভেলপ করে রাখছি যে আমাদের রিলেশনশিপ গুলা, যে টাইম পিরিয়ড এন্ড লগারিদমিক রিলেশনশিপ, এইগুলা ইউজ করে তখন আমরা কি করতে পারি? এখন দূরের স্টার গুলার জন্য বের করতে পারি। বুঝতে পারছো? হ্যাঁ। সো এইটা হলো আমাদের মেইন প্রসিডিউর। ক্লিয়ার হইছে এখন? হ্যাঁ, আর আপনি যে ইকুয়াল লিখছেন না, এটা কি ইকুয়াল করছেন? ইন্টেন্সিটি ইকুয়ালস টু আরেকটা ইন্টেন্সিটি ইকুয়াল করছেন? এটা ইন্টেন্সিটি আরেকটা ইন্টেন্সিটি ইকুয়াল, এই যে উপরের লাইনে। তো ইন্টেন্সিটি এটা আরেকটা ইন্টেন্সিটি সমান হবে যদি ডিসটেন্স সেম থাকে। আর ডিসটেন্স যদি সেম না হয় তো তাহলে যার ডিসটেন্স বড়, যে ফর দ্য সেম লুমিনোসিটি, ওকে, যে ফর দ্য সেম লুমিনোসিটি যার ডিসটেন্স বেশি তার জন্য ইন্টেন্সিটি কম হবে, যার ডিসটেন্স কম তার জন্য ইন্টেন্সিটি বেশি হবে। তো ওইভাবে আমরা কম্পেয়ার করে বের করতে পারবি। লাইক এরকম দুইটা পালসেটিং স্টার পাইলাম, ওকে, দুইটা পালসেটিং স্টার পাইছো অফ দ্য সেম টাইম পিরিয়ড। সো তাহলে from our relationship we know one thing for sure, which is they have the same luminosity, okay? আচ্ছা। তো এখন একটার ইন্টেন্সিটি আমরা পাইলাম 4 ওয়াট পার মিটার স্কয়ার, আরেকটার ইন্টেন্সিটি আমরা পাইলাম 1 ওয়াট পার মিটার স্কয়ার। 4 ওয়াট পার মিটার স্কয়ারের স্টারটা যতটুকু ডিসটেন্স দূরে আছে এই ডিসটেন্স আমরা অলরেডি জানি। তো তাহলে 1 ওয়াট পার মিটার স্কয়ার এই স্টারটা কতটুকু দূরে আছে এটার জন্য কি আমার ফার্দার কোনো ক্যালকুলেশন দরকার আছে মেহনাজ? না। কি বলা যায় এটার ডিসটেন্স কত হবে? টুয়াইস দ্য ডিসটেন্স হবে না? হ্যাঁ, যেহেতু ডি স্কয়ার 1/4 হয়ে গেছে না ইন্টেন্সিটিটা। হ্যাঁ, সো ওইভাবে করে তারা বের করতে পারে। যদি ইন্টেন্সিটি সেম না থাকে এরকম তারা ও দেখবে যে তার মানে হচ্ছে এখন তাহলে ওরা ইন্টেন্সিটি তো মেজার করতে পারবে ইনস্ট্রুমেন্ট দিয়ে, আর লুমিনোসিটি আমরা যে টাইম পালসিং ওটা দেখা বুঝছি যে লুমিনোসিটি সেম, তারপর এইভাবে ইউনিটারি মেথডের মতো কইরাও ডিসটেন্সটা বের করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এখন বুঝছি। ওকে, আর ফার্দার ওই ভিডিওগুলো দেখে নিবা আরেকবার, তাহলে এখন ক্লিয়ার হয়ে যাবে। আজকে তো আমরা অনেকগুলো জিনিস ডিসকাস করছি, সো এইগুলা নিয়ে ভিডিওগুলো দেখার পর তখন আরো ভালো মতো বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি কেন এটা হইতেছে। ওখানে আরো ম্যাথ আরো কতগুলো এক্সট্রা ইউজ করছে, কয়টা জিনিস সিলেবাসে নাই, বাট স্টিল দেখলে পরে কয়টা ব্যাপার মাথায় ঢুকবে। ওকে, আচ্ছা ঠিক আছে। সো তাহলে আমরা ক্লাসটা আজকে এখানে শেষ করি। নেক্সট ক্লাস তাহলে স্যাটারডেতে না 9টা বাজে? হ্যাঁ, স্যাটারডে তো 9টায়। আচ্ছা ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।